বেশ কিছুক্ষণ আগে এরিনাকে নিয়ে মির্জা মঞ্জিলে প্রবেশ করেছে ফাহাদ। এরিনাকে আজ অত্যাধিক সুন্দর লাগছে দেখতে। দামি বেলভেটের শাড়ি পরেছে সে, টুকটুকে লাল রঙের মধ্যমে ছোট্ট ছোট্ট পাথর বসানো, তার উপর আবার ভারী সাজ। কিন্তু তাও এরিনাকে আজ অনেক লাবণ্যময় লাগছে দেখতে। আসার সময় ফাহাদ আর তার সাথে কোনো কথা বলেনি। আসলে সারাটা রাস্তায় এরিনা সাব্বিরের সাথে ভিডিও কলে কথা বলেছে। হয়তো সুযোগও হয়ে ওঠেনি ফাহাদের সাথে কথা বলার। এতে যেন ফাহাদেরও সুবিধাই হলো। এরিনাকে ভেতরে একা প্রবেশ করতে দেখে মিন্নাত বেগম একবার এরিনার পেছনের দিক লক্ষ্য করলেন তার মেয়েকে দেখার উদ্দেশ্যে, কিন্তু পেছনে শুধুই ফাহাদ দাঁড়িয়ে আছে। অতঃপর সেখানে না দেখে আশেপাশে ভালো করে চোখ বুলালেন তিনি, কিন্তু তাও মেহেরিশকে কোথাও দেখতে পেলেন না। এরিনাকে জিজ্ঞেস করলো, এরিনা, মেহেরিশ কোথায়? ওকে তো দেখছি না। ভুরু দুটো কিঞ্চিত উঁচু হলো এরিনার। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে সে তার চাচির দিকে। প্রশ্নটা মাথায় ভিত্তেই জবাবে বলে উঠল, মানে কি বলছো কাকুমণি? এরিনা তো সেই কখনই চলে এসেছে পার্লার থেকে। মিন্নাত বেগম যেন কিছুই বুঝতে পারলেন না এরিনার কথা, তাই তো তিনি সাথে সাথে বলে উঠলেন, চলে এসেছে মানে? কোথায় চলে এসেছে? মেহেরিশ তো এখনো বাড়িতেই আসেনি। কি বলছো তুমি? ভয়ের চাপে পড়ে গেল এরিনার মুখমণ্ডল। মিন্নাত বেগম শেষের কথাগুলো এক প্রকার চিল্লিয়ে বলছেন, যার ফলে আশেপাশের অনেক মানুষও অলরেডি এখানে চলে এসেছে ঘটনাটা কি ঘটেছে এটা পর্যবেক্ষণ করার জন্য। কাকুমণি, মেহেরিশ তার 1 ঘন্টা আগেই চলে এসেছে ফাহাদ ভাইয়ের গাড়ি করে। তো দিয়েছিল সে, তাই না ফাহাদ ভাই? কি বলো তুমি এসব? ফাহাদ, তুমি কখন মেহেরিশকে দিয়ে গেছো? মিন্নাত বেগমের প্রশ্নে বিচলিত হয়ে পড়ে ফাহাদ। কি উত্তর দিবে সে? সারাটা রাস্তায় তো এটাই মাথায় ঘুরছে যে বাড়িতে গেলে সবার প্রশ্নের জবাব কিভাবে দিবে সে। পরক্ষণে নিজেকে ঠান্ডা রেখে শান্ত গলায় শুধলো, আমি তো মেরিসকে আনিনি, এনিনা। মেরিসকে তো আমি নিচে নামতে দেখিনি। কি বোঝে ভাই ভাই? আমি তো মেহেরিশকে নিচে পাঠিয়ে তোমার সাথে বাড়ি আসতে বললাম। ওর নাকি এখানে বসে থাকতে ভালো লাগছিল না, তাই তুমি বলেছিলাম তোমার গাড়িতে করে বাড়িতে আসতে। তারপর আবার না হয় তুমি কি আমাকে নিয়ে আসতে। আমি সত্যি বলছি এরিনা, আমি দেখিনি এরিসকে নিচে নামতে। হয়তো আমি তখন ওখানে ছিলাম না যখন নেরিস নিচে নেমেছিল। এরিনা আর ফাহাদের কথা শুনে মিন্নাত বেগমের এতক্ষণের ধৈর্যের বাঁধ এবার যেন আর ঠেকিয়ে রাখতে পারল না, চিৎকার দিয়ে বলে উঠল, আমার মেহেরিশ কোথায় এরিনা? আমার মেহেরিশ কোথায় গেল? বলে কান্না জুড়ে বসলেন তিনি। তার চিৎকার আশেপাশে সবাই জড়ো হয়ে গেল তৎক্ষণাৎ সেখানে। এভাবেই একসময় মির্জা মঞ্জিলের সবার কানেই পৌঁছে গেল মেহেরিশের নিখোঁজ হওয়ার কথা। এক পর্যায়ে আলতাফ সাহেব এসে মিন্নাত বেগমের উপর রাগ ঝাড়তে শুরু করে দিলেন। তোমাকে বলেছিলাম মিন্নাত, মেয়েটা রাজি হবে না। জোর করো না মেয়েটাকে। তুমি কি শুনলে আমার কথা? এখন এনে দাও আমার মেয়েকে। বলে তিনিও হায় হুতাশ করে বিলাপ পাড়া শুরু করে দিলেন। জলিল মিয়া এসে সামাল দিতে লাগলেন তাকে। এদিকে এরিনা তো রীতিমতো ভয়ে কাঁদতেও শুরু করে দিয়েছে। ভাগ্যিস তার ভাইটা এখন বাসায় নেই, যদি থাকতো তাহলে কি হতো। আর যখন শুনবে মেহেরিশ পালিয়ে গেছে, তখন কি পরিমাণ তাণ্ডব লীলা শুরু করবে ভাবতেই কলিজা শুকিয়ে যাচ্ছে এরিনার। কিসের মেকআপ, কিসের কি, তার তো এখন চিন্তা হচ্ছে তার বিয়েটাও কিনা আজ হবে না কি। মেহেরিশ মেয়েটাকে এখন পেলে দুটো চড় মারতো এরিনা। আবার চিন্তাও হচ্ছে মেহেরিশের জন্য, কোথায় যাবে মেয়েটা, কিছুই তো চেনে না, হারিয়ে গেল না তো। বসার রুমে সবাই গোল মিটিংয়ের মতো বসে আছে। একটু আগের রমরমা কোলাহলপূর্ণ বাড়িটা মুহূর্তেই নীরবতা ধারণ করেছে। মেয়েটার জন্য কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছে মিন্নাত বেগম। ছোট্ট মিরাজ ছেলেটা তার বোনের জন্য কাঁদছে বসে বসে। আলতাফ সাহেব তো একবার একে ফোন করছে দিচ্ছে তো আরেকবার ওকে। পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলেছিলেন তিনি, কিন্তু জলিল মিয়া বললেন পূর্ব আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে। ফাহাদ তো এমনভাবে বসে আছে যেন সে সত্যিই কিছু জানে না, তবে অন্তরে আতঙ্ক ঘিরে ফেলেছে তাকে। তখন তো আবেগের বশে করে ফেলেছিল কাজটা, এখন সেটার ভয় কাবু করে ফেলেছে তাকে। বিশেষ করে পূর্ব নামের মানুষটার প্রতি ভয়টা তীর তীর করে বাড়ছে।
যদি জানতে পারে যায় তখন কি করবে তাকে এই পূর্ব। আমান আর প্রিন্স তো অলরেডি গাড়ি নিয়ে বের হয়ে গেছে মেহেরিশকে খোঁজার জন্য। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করলো পূর্ব। বাড়ির পরিবেশ আর তখনের পাওয়া তার ফুপার ফোন কল থেকে পুরো ঘটনা সম্পর্কে অবগত অনেক আগে থেকেই, কিন্তু স্বাভাবিকের ন্যায় এমনভাবে ভেতরে আসলো যেন সে কিছুই জানে না, আর এখানে কিছুই হয়নি। অতঃপর ভিতরে প্রবেশ করলেই সোফায় বসে থাকা মিন্নাত বেগম দৌড়িয়ে এসে দাঁড়ান পূর্বের সম্মুখে। আমার মেয়ে কোথায় পড়ব? আমার মেয়েকে এনে দাও। আমরা তো রাজি হয়েছি বাবা। আমার মেয়েকে কি করছো তুমি? পূর্বের কপালে ভাঁজ পড়ল মিন্নাত বেগমের মুখে হঠাৎ এমন কথা শুনে। সে তো এতক্ষণ ধরে ভেবে এসেছে মেহেরিশের পালিয়ে যাওয়ার পেছনে তার বাবা মায়েরই হাত, কিন্তু মিন্নাত বেগমকে এভাবে পাগলের মতো আহাজারি করতে দেখে তার মনে হলো না এটা কোনো অভিনয়। একজন মা কখনো এমন অভিনয় করতে পারেন না। ভেতরে আর্তনাদ আর কষ্টরা একত্রে হলেই তারা এমন ব্যবহার করে। অতঃপর আর চোখে একবার পরখ করে নিল সোফার সামনে দাঁড়ানো আলতাফ সাহেবের পানে। মিন্নাত বেগমকে অতিক্রম করে কয়েক কদম এগিয়ে আসলো সে আলতাফ সাহেবের নিকট। তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এতে আপনার হাত নেই হবু শ্বশুর আব্বা। ভাতিজার মুখে হঠাৎ এমন কথা শুনে থতমত খেয়ে গেলেন আলতাফ সাহেব। তেতে উঠলেন তিনি, পরক্ষণে চেঁচিয়ে বলে উঠলেন, তোমার কি এগুলো ফান মনে হচ্ছে? নিজের মেয়েকে নিজে কিডন্যাপ করব? এবারও চুপ রইল পূর্ব, জবাবে বলল না কিছুই। পরক্ষণে কিছু একটা ভেবে এরিনাকে জিজ্ঞেস করলো, তোরা কোন পার্লারে গিয়েছিলি? গ্ল্যামার্স ওয়ার্ল্ডে ভাই। আবারও কিছু একটা ভাবলো পূর্ব। ফাহাদের কাছে এসে থামলো সে। আমার সাথে আয়। বেশ অন্তরটা কেঁপে উঠল ফাহাদের। পূর্ব জেনে গেল না তো সব কিছু। ঝোঁক গিলল সে। জানলে নিশ্চয়ই তার সাথে এত স্বাভাবিক ব্যবহার করতো না। নিজেকে আশ্বাস দিল এটা ভেবে। স্বাভাবিক থাকার নাটক করলো মনে প্রাণে। উত্তরে শুধু বলল, আচ্ছা ভাই। পূর্ব তার পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করলো। সাথে সাথে রিসিভ হতেই সেই ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা কাজ করতে হবে রাইট নাও। বলেই ঘটাঘট পা ফেলে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আর এদিকে মাথায় হাত দিয়ে বিলাপ জুড়ে দিল মিন্নাত বেগম। ভাই, আপনার কথা মতো ওই পার্লারে আসে পাশের সব সিসি ক্যামেরা চেক করেছি। ম্যাডাম একটা লেহেঙ্গা পরে একবার নিচে নেমেছিল ঠিকই, কিন্তু পরে একটা সাদা রঙের গাড়ির ভিতরে ঢুকে বসে। আর গাড়িটা ভাই। আমাদের বাড়ির গাড়ি তাই না? হ্যাঁ ভাই, কিন্তু আপনি। পুরো কথাটা শেষ করার আগে কেটে দিল এতক্ষণ ধরে কানে রাখা ফোনটা। ছাদে দাঁড়িয়ে পূর্ব, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ফাহাদ। পূর্ব যখন শুনেছে মেহেরিশকে পাওয়া যাচ্ছে না, তখনই সে সর্বপ্রথম সন্দেহ করেছিল ফাহাদকে। না হলে ওই বাচ্চা মেয়েটার পালিয়ে যাওয়ার মতো সাহস যে নেই সেটা সে খুব ভালোভাবেই জানে। তাই তো তখন ফাহাদকে ডেকে তার সাথে নিয়ে এসেছে এখানে। পুরোপুরি শিওর হওয়ার জন্যই সে তার লোকদের পার্লারের আশেপাশের সিসি ক্যামেরাগুলো চেক করতে বলেছিল। এদিকে ফাহাদ তো ভয়ে ঘেমে টেমে একাকার। তার এই ভয়টা যে ঠিকই খুঁজে বের করে ফেলেছে সত্যিটা, সেটাও যে আর বুঝতে বাকি নেই তার। বয়সে বহরের ফারাক হলেও পূর্বকে সেও ভীষণ ভয় পায়। এই রকচটা একরোখা বদমেজাজি মানুষটাকে অত্র এলাকার কেউই বা ভয় না পায়, সেও তাদের মধ্যে একজন। তোর ফাহাদ সাহেব কোথায় লুকিয়ে রেখেছেন আপনার হবু ভাবিকে? চুপসে গেল ফাহাদের মুখ। কি বলবে সে এখন? উত্তরটা কি আদৌ তার জানা? বলে দিবে সে মেহেরিশের কথা, নাকি অস্বীকার করবে আগের মতোই? এতে যে তেমন লাভ হবে না এই লোকটার সামনে। তার এসব ভাবনা চিন্তার মাঝে আবারও শুনতে পেল, তোকে কিছু বলেছি ফাহাদ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। দাঁতে দাঁত চিবিয়ে বলল কথাগুলো পূর্ব। তার এই বাজ পাখির ন্যায় দৃষ্টি ফাহাদের দিকে নিরীক্ষেপ করা। নিরিশ তোমাকে বিয়ে করতে চায় না, তবুও জোর করে কেন মেয়েটার জীবনটা নষ্ট করতে চাচ্ছ? সেটার কৈফত কি আমি তোকে দিব রাস্কেল? বলেই পেছন থেকে পাঞ্জাবির ভেতরে প্যান্টের সাথে গুজে রাখা রিভলভারটি এনে ধরল ফাহাদের কপাল বরাবর। তারপর আবারও দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, তোর কলিজাটা কত বড়, তুই কিনা আমার সাথে গাদ্দারি করতে আসিস, আমার জিনিসে নজর দিস, আবার আমার মুখে মুখে তর্ক করিস।
এক প্রকার চিবিয়ে বলে উঠল কথাটি, যা শোনা মাত্রই কেঁপে উঠল ফাহাদের আপাতমস্তক। ভয় জর্জরিত ছেলেটা। পূর্ব পারছে না তার সামনে থাকা মানুষটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে। রাগে মাথাটা ফুটন্ত পানির মতোই গলগল করে বাড়ছে বইকি, কমছে না। ফাহাদ তখন মেহরিশকে তার দূর সম্পর্কের এক কাজিনের বাসায় রেখে যায়। মেয়েটার নাম অদ্রি। স্বামী ছোট্ট একটি বাচ্চা নিয়ে এখানেই থাকে তারা। তখন কাছাকাছি কোথাও রাখার জায়গায় খুঁজে না পেয়ে অবশেষে মাথায় আসে অদ্রির কথা। তাই এই বাড়িতে এসে মেহেরিশকে রেখে আবার চলে যায় সে। অদ্রি তাকে অনেকবার জিজ্ঞেস করেছে মেয়েটা কে। উত্তরে ফাহাদ শুধু বলেছে ওর নাম মেহেরিশ, আর কিছু বলেনি। ফাহাদের সাথে সাথেই চলে গেছে। অদ্রিও মেহেরিশকে তেমন কিছু জিজ্ঞেস করেনি। একটা রুমে নিয়ে গিয়ে বসিয়েছিল মেহেরিশকে। কিন্তু একটু আগে ফাহাদের ফোন পাওয়া মাত্রই মেহেরিশের পরিচয় সম্পর্কে অবগত হলো অদ্রি। মেহেরিশের পরিচয় জেনে রীতিমতো আশ্চর্য হলো অদ্রি। এটা যে পূর্বের কাজিন এটা সে জানতো না, তবে এরিনাকে সে ভালোভাবে চিনে। আয়ানাকেও চিনে অদ্রি। পূর্বর ক্লাসমেট ছিল অদ্রি, একই ক্লাসে পড়তো তারা। পূর্বর রাগ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত অদ্রি। তখন যদি ফাহাদ তাকে বলে যেত মেয়েটার সাথে পূর্বর বিয়ে ঠিক হয়েছে আর সেখান থেকে পালিয়েছে, তাহলে হয়তো এত বড় একটা ভুল করতো না অদ্রি। সে তো এখন চিন্তায় করছে তার স্বামীর চাকরি নিয়ে। হ্যাঁ, তার স্বামী পূর্বর একটা অফিসে কর্মরত আছে। ফাহাদ জেনে বুঝে তাকে এই কোন প্যাচে ফেলল, ইচ্ছা মতো বকে দিল এই ফাহাদ ছেলেটাকে। ফাহাদ ফোনে বলে দিয়েছে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে পূর্ব। তখন থেকে ভয়ে জর্জরিত হয়ে আছে অদ্রি নামের মেয়েটি। কি বলবে সে পূর্বকে? তবে একটা বিষয় ভেবে পাচ্ছে না অদ্রি, এই মেয়েটা পালাচ্ছে কেন? যেখানে মেয়েরা পূর্ব বলতেই হুমড়ি খেয়ে পড়ে। তাকে বিয়ে করা তো এক প্রকার মেয়েদের ড্রিমের মতোই, তাহলে সেখানে এই মেয়েটা কেন পালাচ্ছে? মেহেরিশকে তখন একটা রুমে থাকতে দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল অদ্রি। মাঝখানে একবার এসে কিছু ফ্রুটস আর স্ন্যাক্স দিয়ে গিয়েছিল, তবে তেমনভাবে কথা বলা হয়নি তার মেহেরিশের সাথে। ভেবেই মেহেরিশের মাথার রুমটির সামনে আসলো অদ্রি। মেহেরিশের কাছ থেকেই না হলে শুনবে কেন মেয়েটি পূর্বর মতো একটা ছেলেকে বিয়ে করতে চায় না। যদিও মেয়েটাও কম নয় দেখতে, তো মাশাল্লাহ। ভিতরে আসবো? ভেতর থেকে কোনো রেসপন্স না পেয়ে দরজাটা আলগোছে ঠেলে ভেতরে প্রবেশ করলো অদ্রি। গিয়ে দেখলো মেয়েটা নির্দ্বিধায় খাটের এক কোণায় গুটিসুটি বেঁধে শুয়ে আছে, যা দেখে অদ্রি নিজের অজান্তেই বিড়বিড় করে বলে উঠল, এই মেয়েটা কি আদৌ আন্দাজ করতে পারছে যে তার উপর কোন ঝড় উঠতে চলেছে কিছুক্ষণের মধ্যে? বলেই একটা বড় দীর্ঘ শ্বাস ছাড়লো অদ্রি। তারপর দরজাটা ঠেলে আগের ন্যায় চলে গেল সেখান থেকে। একটি গোলাপি রঙের দোতলা বিল্ডিংয়ের সামনে থামলো একটি কালো রঙের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। কেবলই এসে থামানো হলো গাড়িটি, আর তার থেকে নেমে আসলো সুবিশাল সুঠামদেহী এক মানব। পরনে তার সবসময়ের মতোই সাদামাটা পাঞ্জাবি। রাস্তার আশেপাশে কিছু মেয়ে তো দেখে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে সেই মানবটির দিকে, কিন্তু তাতে কোনো হেলদোল নেই সেই মানুষটির। তার ভিতরে যে দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলছে, যে আগুনে আজ মেহেরিশকে সে ভস্ম করে দিবে, এমন প্রতিশ্রুতিতেই তো বাড়িটির ভেতরে প্রবেশ করেছে লোকটি। পেছনে তারা দুজন গার্লসের ন্যায় পুরুষের দিকে তাকে ইশারায় এখানে থামতে বলেই উপরে চলে গেল সেই পুরুষটি। দরজার কলিং বেলের শব্দে অদ্রি হয়তো বুঝে গেছে এটা আর কেউ নয়, বরং পূর্ব নিজের বুকে দূর বা থুতু দিয়ে খুলে দিল দরজাটা। পূর্ব হয়তো প্রস্তুত ছিল না অদ্রিকে এখানে দেখার জন্য। ফাহাদ তো বলেছে তার এক দূর সম্পর্কে কাজিনের বাসায় আছে মেহেরিশ, আর সেই কাজিন যে অদ্রি সেটা জানতো না পূর্ব। অদ্রিকে সে খুব ভালোভাবেই চিনে। অদ্রির জন্যই তো তার বর চাকরি পেয়েছিল তার কোম্পানিতে। তাই তো অদ্রিকে দেখা মাত্রই বিস্মিত হয়ে উঠল পূর্ব। মেয়েটা কোথায় আছি? কোনো রকম
হেয়ালিপনা ছেড়ে সোজাসাপটা জবাবে পূর্বর উত্তরে উত্তরে টেনে টুনে হেসে বলল, ভিতরে আসছে, দেখে দিব? দরকার নেই। বলেই রুমের ভেতরে প্রবেশ করলো পূর্ব। অত্রি ইশারায় মেহেরিসের থাকা রুমটা দেখিয়ে দিলে ভাবলেশহীনভাবে দরজা খুলে প্রবেশ করেই চেঁচিয়ে ওঠে পূর্ব। এত বড় কলিজা! বলেই থেমে গেল পূর্ব। তার মুখের ভাষাটা যেন বিলুপ্ত প্রায়। চোখের সামনে ভেসে উঠল এক ঘুমন্ত কন্যার সদ্য মুখ ঘুম ভাঙা চেহারা। হয়তো গভীর ঘুমে তলিয়েছিল মেয়েটা, তাই তো লেহেঙ্গার নিচের পাটটা অনেকটা উপরে উঠে আছে, যার দরুন মসৃণ কবল ফর্সা পা দুটো স্পষ্ট বিদ্যমান পূর্বর চোখে। লাল খয়েরি রঙের লেহেঙ্গাটাতে মেয়েটাকে যে ভীষণ মায়াবী লাগছে দেখতে। এলোমেলো চুলগুলো কিছুটা সামনে চলে এসেছে, ওড়নাটা পরে আছে খাটের এক পাশে। এ যেন অন্য কোনো গভীর ঘোরে তলে গেছে পূর্ব। নিজেকে এমন এলোমেলো লাগছে কেন তার? যখনই সে এই মেয়েটার আশেপাশে থাকে তখনই কেন এমন অদ্ভুত অনুভূতিরা ডানা ঝাপটে ধরে তাকে? সে তো এখানে এসেছে এই মেয়েটার সাথে হিসাব কষতে। পূর্বের গলার শব্দ পাওয়া মাত্রই ঘুম থেকে কেঁপে ওঠে মেহেরিস। চোখের সামনে পূর্বকে দেখে ভয়ে ঘাবড়ে গেল মেয়েটি। অন্তরাত্মাটা কেঁপে উঠেছে তার। কিন্তু পূর্বর নিষ্পলক চোখ দুটো এখনও মেহেরিসের নিবদ্ধ। পূর্বের কোনো হেলদোল না দেখে নিজের দিকে তাকালো মেহেরিস। মুহূর্তে নিজের পায়ের উপর থেকে লেহেঙ্গাটা টেনে নিচে নামিয়ে দিল, সাথে সাথে খাট থেকে পড়ে থাকা ওড়নাটা নিয়ে ঢেকে দিল আপাদমস্তক। পূর্ব তখনও নিজের সূক্ষ্ম নজরে তাকিয়ে মেহেরিসের পানে। পর মুহূর্তেই নিজের অবস্থান টের পেতেই নিজে গালি দিল মনে মনে। এই মেয়েটা বেয়াদব, ভীষণ বেয়াদব। আমাকে বারবার লক্ষ্যচ্যুত করার জন্য আজ কঠিন শাস্তি দিব এই মেয়েকে। মনে এমন অযাচিত ভাবনা ভাবলেও মেহেরিসের সামনে কেন যেন তার কঠোরতা বহিঃপ্রকাশ ঘটাতে পারল না পূর্ব। রাগ জেদের বশবর্তী হয়েই তো সে এখানে এসেছিল। তবে এই মেয়েটার সামনে এলেই কেন তার মস্তিষ্ক দিক বেদিক শূন্য হয়ে পড়ে জানে না সে নিজেও। কিন্তু আজ যে ভুল করেছে সেটা কি আদৌ ক্ষমার যোগ্য? না, কখনোই না। মনে পড়তেই মুখে কঠোরতা আর কণ্ঠে গম্ভীর্যতা এনে শুধালো, পালানোর সাহস হলো কি করে তোমার? পূর্বের কথাটি সিংহের ন্যায় হুঙ্কার ছাড়ার মতোই বিঁধল এসে মেহেরিসের কানে। ভয়ে জর্জরিত মেহেরিসের অন্তরাত্মা যেন শুকিয়ে কাঠ। সে এবার সঠিক বুঝতে পারল তার মা কেন বলেছিল তাকে বিয়েতে রাজি হওয়ার কথাটা। হয়তো এর জন্যই বলেছিল সে। এখন তো মেহেরিস তার মায়ের কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন যে মায়ের কথার অবাধ্য হয়ে এই ভুল কাজটা করতে গেছিল কে জানে। এখন কে বাঁচাবে তাকে? পরক্ষণেই আবার মেহেরিসের শূন্য মস্তিষ্কে অদ্ভুত ভাবনারা হানা দিল যে সে কেন ভয় পাবে। তার শরীরেও তো সেই বংশেরই রক্ত বইছে যা এই লোকটার শরীরে আছে। তাহলে আর যা আজ যে তাকে বাঁচানোর কেউই নেই, তাকে যে তার নিজেকে বাঁচানো ছাড়া আর উপায় নেই। মেহেরিসের থেকে কোনো জবাব না পেয়ে আবারও চেঁচিয়ে উঠল পূর্ব। কিছু জিজ্ঞাসা করেছি, ইডিয়েট। দেখুন, সাহস আমার বরাবরই বেশি, আর আমি আপনাকে বিয়ে করতে চাই না, বুঝেছেন? মনে এক প্রকার সাহস নিয়ে কথাগুলো বললেও ভেতরের খবর তো কেবল সেই জানে। আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই বুঝে লোকটা এসে লাগালো তার গালে বরাবর একটা থাপ্পড়। বিশ্বাস তো নেই তার ওপর। এদিকে পূর্বের এতক্ষণ দমিয়ে রাখা রাগটা যেন গড়গড়িয়ে মাথা চাড়া দিয়ে উঠল। এই মেয়েটার সাহস দেখে দিন দিন সে অবাকের হচ্ছে শুধু। প্রতিবার তার কথার অবাধ্য হয়েছে সে, আর আজ তো সীমানা ছাড়িয়ে গেছে। যদি মেয়েটার কিছু হয়ে যেত এই অজানা শহরে? আবার দেখো, অনুতপ্ত হওয়ার বদলে উল্টো তার মুখে তর্ক করছে। উত্তরে আর কিছুই না বলে বড় বড় পা ফেলে মেহেরিসের কাছে এসে আচমকা চেপে ধরলো তার শক্ত কাঠের ন্যায় হাত দিয়ে। মেহেরিসে নরম তুলতুলে হাতটি টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাইরে।
আর তার নীরব দর্শকের ন্যায় চেয়ে চেয়ে দেখলো অদ্রি। কিছু যে বলার নেই এখানে, তার কি বলবে সে? পূর্ব কি কারো কিছু শোনার মতো মানুষ? তাই নীরব দর্শকের মতোই চেয়ে চেয়ে দেখলো সে মেহেরিসের চলে যাওয়াটা। ছাড়ুন আমাকে, লাগছে আমার। কথা শুনতে পান না? আমার হাত ছাড়ুন বলছি। মেহেরিসের হাতের উপর যেন পূর্ব তার এতক্ষণের দমিয়ে রাখার রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে মেহেরিসের হাতের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। অবশেষে কালো রঙের মার্সিডিসের সামনে এনে জোরে গাড়িটির ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে এক প্রকার ধাক্কা মেরেই বসালো মেহেরিসকে। নিচে গিয়ে দ্রুত ড্রাইভিং সিটে উঠে বসলো সে। অতঃপর মেহেরিসের পাশে ডোরটা লক করে দিল সে। গাড়ি চলছে আপন গতিতে। মেহেরিস তো ডুকরে কেঁদেই যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ কাদার দরুন মেয়েটার ফর্সা গাল দুটো কি ভীষণ লাল হয়ে আছে। নাকটাও তাদের সাথে সায় দিয়েছে। গাড়ির ফ্রন্টে রাখা টিস্যুর বক্সটি প্রায় শেষ করে ফেলেছে নাক মুছতে মুছতে। আর সে ময়লা টিস্যুগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে গাড়ির পেছনের সিটে। কি করবে সে? লোকটা তো তার সাইডের জানালাটাও লক করে রেখেছে। মেহেরিসের কার্যকলাপে নাক ছিটকালো পূর্ব। ভীষণ পরিষ্কার আর গোছালো পূর্ব। সারাদিনে বেচারা কতবার যে স্যানিটাইজার হাতে মাখে সেটা সে নিজেও জানে না। মানুষের ছোঁয়া পেলে ও অপরিষ্কার হয়ে যাবে বলে এই গাড়িতে কোনো ড্রাইভারও রাখে না পর্যন্ত। আর সেই গাড়িতেই কিনা মেয়েটা নাক মুছে মুছে ময়লা টিস্যু ফেলছে। এমন সময় নাকের পানি মুছতে মুছতে মেহেরিস বলে উঠল, দেখুন, আমি আর আপনার কথার অবাধ্য হব না প্রমিস। আর আমরা আজই না হয় চলে যাব, আর কখনো আসবো না এখানে। প্লিজ আমাদের যেতে দিন, প্রমিস করছি। আর কখনো আমার ছায়াও দেখবেন না আপনি। কেন যেন মেহেরিসের মুখে এমন কথা শুনে আবারও তেতে উঠল পূর্ব। সে তো সত্যি এই মেয়েটাকে তার চোখের সামনে দেখতে চায় না। তাহলে হঠাৎ এই কথা শুনে তার রাগ উঠছে কেন? হঠাৎ করে রাস্তার একপাশে গাড়ি ব্রেক কষলো সে। গাড়ির ফ্রন্ট সিটের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে ধরল মেহেরিসের কপাল বরাবর। আর দাঁতে দাঁত চিবিয়ে কড়মড় করে বলল, আর একটা সাউন্ড যদি গলা থেকে বের হয় তো জীবিত বাড়িতে ফিরতে পারবে কিনা সন্দেহ। নিজের বাড়িতে যাওয়ার কথা তো দূরের কথা। বিষয়টা মেহেরিসের আয়ত্তে আনতে লাগলো কিছু সেকেন্ড। পূর্ব তখন হঠাৎ করে এমনভাবে তার রিভলভারটা মেহেরিসের কপালে চেপে ধরেছে যে মেহেরিস বুঝতেও পারেনি যে তার কপালে কি ঠেকিয়ে রেখেছে পূর্ব। চোখ দুটো আর চোখে উপরের দিকে তাকালো মেহেরিস। তার মাথায় যে কি ঠেকিয়ে রেখেছে বুঝতেই গলা শুকিয়ে গেল মেয়েটার, যার বদৌলতে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না তার। তাই কোনো রকমের মাথা একবার উপর নিচ করে বোঝালো সে যে বুঝেছে। মেহেরিসের এমন বিধ্বস্ত হরিণের মতো চেহারা দেখে মনে মনে বেশ তৃপ্তি পেল পূর্ব। তাই তো মেহেরিসকে আরেকটু জব্দ করতেই আবারও বলে উঠল, বাড়িতে গিয়ে কোনো ড্রামা নয়, ডিরেক্ট বিয়ের জন্য রাজি হয়ে যাবা। আর একবার যদি আবার কথার অবাধ্য হওয়ার ট্রাই করো তাহলে এটা দেখছো, এটা একটি বুলেট যথেষ্ট তোমার জন্য। আর শুধু তুমি নয়, তোমার ফ্যামিলির জন্য ও পর্যায়ে বুলেট রয়েছে একটা। তৎক্ষণাৎ ভয়ে বিতস্ত মেহেরিসের উপর নিজ জোরে জোরে মাথা নাড়ানো শুরু করে দিল। মনে হচ্ছে মাথা না নাড়ালে বুঝি এই পাষণ্ড লোকটা উড়িয়ে দেবে ওর মাথার খুলে। অন্যদিকে মেহেরিসের এমন পরাজিত অবস্থায় দেখে ভীষণ মজা পেল পূর্ব। চোখ টিপে হাসল মেহেরিসের এর আড়ালে। ভয়ে আড়ষ্ট মেহেরিস আর কিছুই বলল না পুরো রাস্তায়। মনের ভিতর কথার ভারী আসর বসলেও গলায় উঠে আসার সাহস হলো না আর। 30 মিনিট পর মির্জা মঞ্জিলের সামনে এসে থামলো পূর্বের কালো মার্সিডিজ গাড়িটি। গাড়ির সামনের দরজা খুলে বেরিয়ে আসলো পূর্ব। মেহেরিসের সাইডের দরজা খুলে আবারও তার হাত চেপে ধরল সে। আগের ন্যায় টানতে টানতে প্রবেশ করলো মির্জা মঞ্জিলে। আশেপাশের মানুষ তো রীতিমতো অবাক। পূর্বের রাগান্বিত ফেস দেখে অনেকেই আবার মেহেরিসের জন্য মনে মনে দোয়াও করছে। আগের ন্যায় এখনও সবাই বসার রুমে অপেক্ষা করছে। পূর্ব তখন চলে যাওয়ার সময় তাদের ধারণা হয়ে গেছিল যে পূর্বই পারবে মেহেরিসকে খুঁজে নিয়ে আসতে। হয়তো সেই ধারণা থেকে এখনও সবাই বসে আছে এখানে। আমান আর প্রিন্সও একটু আগেই বাড়িতে এসে বসে আছে তার ভাইয়ের অপেক্ষায়। দুবার ফোন করেছিল সে পূর্বের নাম্বারে,
কিন্তু রিসিভ করেনি তার ভাই। মেয়েকে সামনে দেখে দৌড়িয়ে আসেন মিন্নাত বেগম। পূর্বর খানিকটা কাছে আসতেই মিন্নাত বেগমের দিকে ছুঁড়ে ফেলে মেহেরিশকে পূর্ব। অতঃপর নিরট কণ্ঠে বলে, মেয়েকে তৈরি করেন চাচি আম্মা, আর বুঝান মেয়েকে মৃত্যু ছাড়া পূর্ব এই রাজ্য থেকে বের হওয়া যে দুষ্কর। বলেই ঘটাঘট পা ফেলে চলে গেল উপরে। আর যেতে যেতে আবারও নিরেট কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে গেল, ড্রামা শেষ, এখন বিয়ের প্রস্তুতি নাও সবাই। ভয়ে আড়ষ্টে থাকা মেহেরিশ তার মাকে কাছে পাওয়া মাত্রই যেন লুটিয়ে পড়ল মায়ের বুকে। আলতাফ সাহেব এসে মেহেরিশকে টেনে নিজের বুকে নিলেন। মেয়ের মাথায় আলতো হাত বোলাতে বোলাতে মেহেরিশের উদ্দেশ্যে বললেন, চিন্তা করো না মা, করতে হবে না তোমাকে এই বিয়ে। আমরা আজই বাড়ি ফিরে যাব, দেখি কে আটকায় আমাদের। বাবা, আমি রাজি বিয়ে করতে। মাথা থেকে হাত সরিয়ে ঘাড় পিছু নিয়ে চাইলেন মেয়েটার পানে। বুঝতে পারলেন না কিছুই। মেয়েটা তো তার বিয়ে না করার জন্যই পালিয়েছিল, তাহলে এখন রাজি হলো কি করে? নিশ্চয়ই ওই ছেলেটা তাকে কোনো ভয় দেখিয়েছে। দেখো মা, তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমরা আজই চলে যাব এখান থেকে, আর কখনো আসবো না এখানে। তোমার এই বিয়ে করতে হবে না। বাবা, আমি রাজি বিয়ে করতে। বিশ্বাস করতে কষ্ট হলো আলতাফ সাহেবের। নিজেকে নিজেই অনেক গালি দিলেন মনে মনে। কেন যে এখানে আসতে গেছিল সে, তবে আর বেশি কিছু বললেন না তিনি। চুপ রয়ে গেলেন। মেয়েটাকে যে কোনো ভয় দেখিয়ে রাজি করিয়ে সেই ব্যাপারে আপাতত শিওর সে। তাই আর কোনো কথা বলে লাভ হবে বলে মনে হলো না তার। মেহেরিশের মুখে এ কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নিলেন সবাই। এতক্ষণ তাদের মধ্যে যে ভয়ের সৃষ্টি হয়েছিল এখন তা অনেকটাই দূর হয়ে গেছে মেহেরিশের উক্ত কথায়। রাহিমা বেগম এসে আলতাফ সাহেবকে সান্ত্বনা দিতে লাগলেন, আর সাথে যোগ দিলেন আলেয়া বেগম, জলিল মিয়া। এরই মাঝে মিন্নাত বেগম এসে মেহেরিশের পাশে দাঁড়ালেন। মেহেরিশের এক হাত তার দু হাতের ভিতর নিয়ে আলতো কণ্ঠে বললেন, খুব শীঘ্রই তুমি বাড়ি যাবে মা। কিছুদিন ধৈর্য ধরে থাকো এখানে, এছাড়া যে আর কোনো উপায় নেই। তোমাকে তো আমি এই জন্যই সকালে বুঝিয়ে আসলাম, কেন শুনলে না আমার কথা? আমি বুঝতে পারিনি মা, বুঝতে পারিনি আমি। বলেই আবার ডুকরে কেঁদে উঠল মেহেরিশ। এসব কিছু সবার মাথায় ঢুকলেও ঢুকলো না শুধু প্রিন্সের। এখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝে উঠতে পারল না ছেলেটি। এত শত ঘটনার মাঝেও ছেলেটা আমানের মাথা নষ্ট করে ফেলেছে জিজ্ঞাসা করতে করতে মেহেরিশ কাঁদছে কেন। সে তো এতদিন শুনে এসেছে বিয়ের পর মেয়েরা শ্বশুর বাসায় যাওয়ার সময় কাঁদে, কিন্তু মেহেরিশ তো নিজের বাড়িতেই থাকবে, তারপরও কেন কাঁদছে? তাহলে কি মেহেরিশের কোনো বয়ফ্রেন্ড আছে? আর মেহেরিশকে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল নাকি? পূর্ব ভাই এত রেগে আছে কেন? আরও কত কি। আমান তো এক পর্যায়ে রেগে গিয়েই তার পকেট থেকে রুমাল নিয়ে সেটা ঢুকিয়ে দিয়েছিল প্রিন্সের মুখের ভিতর। তারপর বেচারা প্রিন্স আর কোনো কথা বলেনি। মেহেরিশ বসে আছে এরিনার রুমে, সান্ত্বনা দিচ্ছে এরিনা মেহেরিশকে। সে কখন থেকে কি করবে সে, এটা ছাড়া আর যে কোনো উপায় কিছুই করার নেই তার। মেহেরিশের চুলগুলো ঠিকঠাক করে বেঁধে দিয়েছে এরিনা। মুখে কিছু লাগাতে চাইলে মেহেরা ডিরেক্ট বারণ করে দিয়েছে এরিনাকে, সে কিছুই দেবে না। মেহেরিশের বিষণ্ণ মুখ দেখে খুব খারাপ লাগছে এরিনার কাছে। মেয়েটাকে যে এই বিষণ্ণ মুখে একদমই মানায় না। দেখো মেহরিশ, তুমি ভাইকে যতটা খারাপ ভাবছো, ভাই কিন্তু ততটাও খারাপ মানুষ নয়। কিছুদিনের ব্যবহারে মানুষকে চেনা যায় না। তো তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, দেখো একদিন তুমিই হবে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে, আর সেদিন বুঝবে তুমি কি পেয়েছো। নিজের ভাই বলে বলছি না এসব, হয়তো সেদিনই আমার কথার গুলোর অর্থ বুঝতে পারবে তুমি। উত্তরে কিছুই বলল না মেহরিশ। পলক্ষীনভাবে চেয়ে আছে তার সামনে থাকা আয়নাটার দিকে। হয়তো নিজের জীবনের হিসেব করছে মেয়েটা। কি থেকে কি হয়ে গেল, কিভাবে থাকবে সে তার বাবা মা ভাইকে ছাড়া, এখানে ফ্রেন্ডদের ছাড়া কিভাবে পার করবে সময়, এসবই হিসেব মেলাতে ব্যস্ত মেহরিশ। মেহরিশ, কিছু শুনছো? ধ্যান ফেরার ন্যায় হ্যাঁ করে উঠল মেহরিশ। এই না ঠিক বুঝতে পারলো এই মেয়েটা এতক্ষণ অন্য ধ্যানে ছিল, তবু কিছু বলল না তাকে। মুচকি হেসে মেহরিশকে হাসানোর উদ্দেশ্যে বলল, আমার কাছে সুন্দর লাগছে না বলো? তোমার দুলা ভাই দেখে হার্ট অ্যাটাক ফাটাক করার মতো সুন্দর লাগছে তো? না চাইতেও হেসে উঠল মেহরিশ। মেয়েটা এমনি বেশিক্ষণ মনমরা হয়ে বসে থাকতে পারে না, তার উপর আবার এরিনার এমন আজব কথা শুনে হেসে না থেকে পারল না সে।
কিন্তু উত্তরে কিছুই বলল না। তাতে কি, এরিনা তো এটাই চেয়েছিল, মেরিশকে হাসাতে। বেশ, তাতেই হবে। মেয়ে সাব্বিরের বাড়ি থেকে সবাই এসে পড়েছে সে কখন। সাব্বিরকে বসানো হয়েছে স্টেজে। বড়দের জন্য দুটো বসার জায়গা করে রাখা হয়েছে। সাব্বির সকালে প্রথমে শুনেছিল পূর্ব নাকি বিয়ে করেছে, কিন্তু বিশ্বাস করেনি মানুষের মুখের কথা। বিশ্বাস করবেই বা কিভাবে? তার বন্ধুকে সে তো খুব ভালো করে চেনে। মেয়েদের নাম শুনতেই যে 10 মাইল দূরে থাকে, সে নাকি বলা নেই কওয়া নেই হঠাৎ একদিন বিয়ে করে ফেলবে। কিন্তু এখানে এসে পুরোদমে অবাক সে। তাহলে মানুষের মুখের কথাগুলোই সত্যি ছিল। তার নিরামিষ বন্ধু বিয়ে করতে যাচ্ছে ফাইনালি। খুশির থেকে অবাকই যেন বেশি হলো বেচারা। কিন্তু এত শত মানুষের মাঝে একটা মানুষের চোখে থেকে পানি পড়া যেন বাদ মানছে না। সেটা হলো সিমরান। সকালে মানুষজনের মুখ থেকে কিছুটা শুনেছিল সে, পূর্ব নাকি বিয়ে করছে, তবে বিশ্বাস করেনি তার ভাইয়ের মতো সেও। কিন্তু এখানে এসে এত বড় এক ঝাটকা খাবে কল্পনা করেনি সিমরান। অথচ কি সুন্দর করেই না সে যে গুজে এসেছিল সে। বাড়ি আসতেই তার কানে গেল পূর্বের বিয়ের খবরটি। আয়নার থেকে জিজ্ঞেস করলে পরবর্তীতে সে শিওর হলো সেই সম্পর্কে। তখন থেকে চোখের পানি আর বাদ মানছে না তার। বিনা বাধায় পড়েই যাচ্ছে সেটা। তাহলে কি সে এতদিন ঠিকই আন্দাজ করতে পেরেছিল মেরিশ মেয়েটির সম্পর্কে? তার ভালোবাসাকে কেড়ে নিল মেয়েটি এভাবেই। কি করবে সে এখন? এখানে বসে বসে তার ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে দেবে, নাকি বাড়িতে চলে যাবে যেখানে এসেছিল সেভাবেই? বৃষ্টি মেয়েটি তাকে সান্ত্বনা দিচ্ছে, বাড়ির এক পাশে নিয়ে গিয়ে বোঝাচ্ছে তাকে। কিন্তু বৃষ্টি কি বুঝবে তার হৃদয়ের অন্তরস্থলে উৎপন্ন হওয়া তীব্র ব্যথার পরিমাণ? এটা যে সেই বুঝে যে এরকম পরিস্থিতি পার করে। বিয়েটা অনেকটা আগে নিয়ম কানুনই হবে বলেছে রহিম বেগম। বিয়ের আগে আর কেউ কারো মুখ দেখতে পারবে না। বর কনেকে আলাদা আলাদা জায়গায় বিয়ে পড়ানো হবে। এদিকে বিয়ের সময় ঘনিয়ে আসছে, অথচ পূর্বের বসার জায়গাটা এখনো খালি। জলিল সাহেব বললেন আগে যেন সাব্বিরের বিয়ে পড়ানো হয়, তারপর পূর্ব আসলে না হয় তারটা পড়াবে। কাজী ও জলিল সাহেবের কথা মতোই সাব্বিরের বিয়ে পড়ানো শুরু করে দিল। অতঃপর এরিনারটাও পড়ানো হলো। এরিনা আর মেহেরিশ পাশাপাশি বসেছিল। এরিনার বিয়ে সম্পূর্ণ হলো, কিন্তু পূর্ব এখনো আসছে না। জলিল সাহেব আমানকে পাঠাতে চাইলে পূর্বকে ডাকার উদ্দেশ্যে ঠিক সেই সময় পূর্ব এসে হাজির হয় স্টেজে। পরনে তার ব্লু কালারের একটা পাঞ্জাবি, সাথে সাদা প্যান্ট। পূর্বকে এই গেটআপে দেখে আশ্চর্য সবাই। তবে এতে আশ্চর্য হওয়ার কি আছে? যত যাই হোক, আজ তো লোকটার বিয়ে, তাই না? তো সবসময়ের মতো সাদা পাঞ্জাবি পরে তো আর সে বিয়ের আসরে বসবে না। তাই পূর্ব আর তাদের কাউকে পাত্তা না দিয়ে এসে বসলো তার নিজ বরাদ্দকৃত জায়গাটিতে। উপস্থিত থাকা অনেকে মেয়েরা তো মনে মনে আফসোসের বন্যা বানিয়ে ফেলেছে। অনেকে তো মেহেরিশকে নিয়ে হিংসা করাও শুরু করে দিয়েছে। তো আবার অনেকে বলছে মেহেরিশের মাথায় কোনো সমস্যা, নাহলে এত হ্যান্ডসাম একটা ছেলেকে বিয়ে করার থেকে কেউ পালায়? কিন্তু ওই যে বলে না, যার ব্যথা সেই বুঝে। সে মেহেরিশের দশাও ঠিক তেমনই। আস্তে আস্তে সময় গড়ালো। পূর্বকেও যথা নিয়মে পড়ানো হলো বিয়ে। পূর্ব এমনভাবে কবুল বলল যেন বিয়ের আসর নয়, তার কোনো অফিসের মিটিংয়ে বসে লেকচার দিচ্ছে সে। পরবর্তীতে কাজী সাহেব গেলেন মেহেরিশের কাছে। মেহেরিশের পাশে এখনও এরিনা, আয়ানা, ইরা, মিন্নাত বেগম, রাহিমা বেগম সহ আরও অনেকে উপস্থিত। কাজী সাহেব বার কয়েক বললেন মেহেরিশকে কবুল বলার জন্য, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তার আশেপাশে থাকা সবাই, উপস্থিতি থাকা সবাই মেহেরিশকে কবুল বলতে বলল, কাজ হলো না এতে। মেহেরিশের মুখে কোনো কথাই বের হচ্ছে না। উপায়ন্তর না পেয়ে এক পর্যায়ে কাজী সাহেব খুব বিরক্ত হয়ে উঠলেন। মিন্নাত বেগম, এরিনা অনেক বুঝিয়ে শুনিয়ে মেহেরিশের মুখ থেকে অবশেষে কথা বের করতে পারল। বলে দিল সে কবুল। একবার, দুবার, পরপর 3 বার সম্পূর্ণ হলো 2 বিবাহ। একজনের ভালোবাসা পেল পূর্ণতা, আর অপরজনেরটা কি আদৌ ভালোবাসা, ঘৃণা নাকি প্রতিশোধ, সেটা তো বলে দিবে সময়ই।
একটু আগেই বিদায় দেওয়া হয়েছে এরিনাকে। যাওয়ার সময় সে কি কান্না মেয়েটার। রাহিমা বেগমকে জোরে ধরে হাউমাউ করে কেঁদেছে এরিনা। যতই ভালোবাসার মানুষ হোক, সবার ঊর্ধ্বে তার কাছে তার পরিবার ছিল। রাহিমা বেগম মেয়ের সাথে তাল মিলিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। দু হাতে আঁকড়ে ধরে মেয়েকে দোয়াও দিয়েছিলেন তিনি। আর তাকে সান্ত্বনা দিয়েছে মির্জা মঞ্জুলে উপস্থিত থাকা সবাই। সাব্বিরও কাছে এসে বলেছিল এরিনার জন্য চিন্তা না করতে, সে তো আর বেশি দূরে চলে যাচ্ছে না। দুজনের বাড়ির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। সিমরান চলে গিয়েছিল সে কখন। তার ভাই একদিক দিয়ে কবুল বলতে দেরি, তো তার এখান থেকে যেতে দেরি হলো না। না হলে নিজের চোখের সামনে সে কিভাবে দেখবে তার প্রিয়জনের কবুল বলা, তাও আবার অন্য কারো উদ্দেশ্যে। এতটাও শক্তিশালী নয় সে। তাই তো ভাইয়ের কবুল বলার সাথে সাথে ছুটতে চলে গেছে নিজেদের বাড়িতে। বিষয়টা আর কেউ খেয়াল না করলেও চোখ এড়ায়নি সাব্বিরের। সে ঠিকই খেয়াল করেছে তার বোনের অবস্থানটা, কিন্তু এখন যে এতে কিছুই করার নেই তার। পূর্ব তখন কবুল বলার সঙ্গে সঙ্গে সেখান থেকে কাউকে কিছু না বলেই উঠে চলে যায়। পেছন থেকে সাব্বির একবার জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছিস বলে, কিন্তু উত্তরে কিছুই বলেনি তার এক রোখা ফ্রেন্ডটা। এমনভাবেই ইগনোর করে চলে গেছে যেন সে শুনতেই পায়নি সাব্বিরের করা প্রশ্নটি। এতে আফসোস নেই সাব্বিরের, কারণ সে তো তার এমন ব্যবহারের সাথে পূর্ব পরিচিত। ঘড়ির কাঁটায় রাত 10:30। এতদিনের ঝাঁকঝমক কোলাহল পূর্ণ বাড়িটি আজ ভীষণ নিস্তব্ধ। নেই কোনো মানুষের শব্দ। আজ মির্জা মঞ্জিলের সবাই ভীষণ টায়ার্ড। মেহমান বলতে শুধু এরিনার খালামণি মানে এরিনার রয়ে গেছে। ফাহাদ তো তখনই চলে গেছে বললে ভুল হবে। পূর্বই তাকে বলেছিল সে যেন মেহেরিস তো দূর, এই মির্জা বাড়ির আশেপাশেও আর না আসে, এবং তখনই চলে যায়। ফাহাদও তখন চলে গিয়েছিল আর মাকে বলেছিল একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই তাকে যেতে হয়েছে। কিন্তু ফাহাদ জানে কিছুদিন গেলেই তার এই বদরাকি ভাইটা যে নিজেই তাকে ফোন দিয়ে আসতে বলবে। ছোট্ট থেকেই সে চিনে এই ভাইটাকে। রাগ উঠলে কাউকে সহ করতে পারে না, পরক্ষণে শান্ত হলে আবার নিজে থেকে যেচে গিয়ে সেধে আনে। বাড়ির বড়রা সবাই আপাতত নিজের খাটে গা এলিয়ে দিয়েছে। মিন্নাত বেগম ব্যাগ প্যাকিং করছেন। কাল বিকেলেই যে তাদের চলে যেতে হবে এখান থেকে। প্লেনের টিকিটও বুক করা হয়ে গেছে। ওখানে আপাতত আলতাফ সাহেবের ব্যবসা সামলাতে হবে গিয়ে। এতদিন ম্যানেজারের উপর ভরসা করে এসেছিল তাকে দায়িত্ব দিয়ে। মিরাজও ঘুমে তলিয়ে গেছে ঘণ্টাখানেক আগে। এসেছিল তো 4 জন, কিন্তু যেতে হচ্ছে 3 জন। আলতাফ সাহেব তো জিদ ধরেই বসেছিলেন সে তার মেয়েকে ছাড়া যাবেন না। তাকে বোঝালেন মিন্নাত বেগম। তারও তো কম খারাপ লাগছে না। মা বলে কথা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যে দুনিয়ার সব কিছুরই ঊর্ধ্বে। কিন্তু স্বামীর এই অবস্থায় নিজেকে কঠোর করলেন তিনি। 3 মাস পর মেহেরিসকে এসে নিয়ে গেল, আর এখানে আসতে দিবেন না কখনোই, এই কথাতেই বুঝে দিলেন মিন্নাত বেগম আলতাফ সাহেবকে। আলতাফ সাহেবও কিছু ভেবে চুপ রয়ে গেলেন। মেহেরিস তার নিজের রুমে বসে আছে, সাথে আছে বাড়ির ছোট সদস্যরা সবাই। ইরা, আয়ানা, আমান, প্রিন্স সবাই এখন মেহেরিসের রুমে আড্ডা দিচ্ছে। মেহেরিস তখন রুমে এসেই তার পরনের লেহেঙ্গাটা চেঞ্জ করে ফেলেছিল। সারাদিনের ক্লান্তি, তার উপর ভাবসা গরমে অতিষ্ঠ মেয়েটা। পরনে তার পার্পল রঙের একটা জর্জেট পাতলা শাড়িতে পরতে চাইলে মেহেরিস জোর করেই পরানো হয়েছে তাকে। ইরা পরিয়ে দিয়েছে, না হলে সে তো রাতে টি-শার্ট না হলে প্লাজো পরে ঘুমায়। কিন্তু আজ রাত তো আর সাধারণ রাত নয়, বিয়ের প্রথম রাত বলে কথা। হোক না যেভাবেই বিয়েটা, কিন্তু প্রথম রাত তো। তাই মেহেরিস, ইরা আর আয়ানা মেহেরিসকে জোর করেই পরেছে শাড়িটা। এটা পরেই নাকি তাকে পূর্বের রুমে যেতে হবে। আমান
আর প্রিন্স এসেছে একটু আগে। আমান তো মেহেরিশকে শাড়ি পরা দেখে ও আরেক দফা ক্রাশ খেতে যে পরক্ষণে নিজের বেহায়া মনটাকে সামাল দিয়ে দিল ভাবি বলে। বড় ভাইয়ের বউ যেমন তেমন নজরে তাকানো যে এখন পাপ। আমান আসার পরেই ইরার মধ্যে যেন খুশির বন্যা বয়ে গেল। মনে মনে ভীষণ খুশি হলো মেয়েটা। এই ছেলেটাকে দেখলেই যে একটা মানসিক তৃপ্তি পায় সে। হাসি ঠাট্টা কথার মাঝে মাঝে আর চোখে বেশ কয়েকবার পরখ করে নেয় সে তার সামনে থাকা পুরুষটিকে। এভাবেই কেটে গেল আরও বেশ কিছু সময়। রাত প্রায় 12টার কাছাকাছি। সবাই অপেক্ষা করছে পূর্বের আসার জন্যই। ওই যে সব নিয়মের মতোই তারা নতুন বউকে রুমে ঢুকিয়ে রেখে বিনিময়ে পূর্বের থেকে নিবে মোটা অঙ্কের টাকা। আজ যে মোক্ষম সুযোগ, এই সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ। আর আজ তারা কেউ ভয় পাবে না তাকে। সবসময় ভয় পেলে কি চলে? কিন্তু এই লোকটির তো আসার কোনো নামগন্ধই নেই। আয়না তো ঝিমে ঝিমে পড়ে যাচ্ছে ঘুমের চোখ নিয়ে। মেহেরিশেরও ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু তাদের কথার উত্তরে পাল্টা জবাব দিতে হচ্ছে না। তা চাইতো কিভাবে বলবে সে, তোমরা সবাই রুম থেকে চলে যাও, মায়ার মেহেরিশ ভীষণ ঘুম পাচ্ছে। এভাবেই চলে গেল আরও 20 মিনিট। ভীষণ বিরক্ত নিয়ে বসে আছে সবাই। এক পর্যায়ে আমান তেতে গেল, সবার উদ্দেশ্যে বলল যার যার রুমে চলে যেতে। তার ওই নিরামিষ ভাইয়ের অপেক্ষা করতে এখানে বসে বসে রাত পার করতে হবে সবার। সে কি আদৌ বাসরাত সম্পর্কে কিছু জানে কি না সন্দেহ। প্রিন্স তো এক পর্যায়ে বলেই বসলো, তার ভাই আবার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নয় তো। যা শোনা মাত্র উচ্চস্বরে হেসে উঠল সবাই। মেহেরিশের যেন এই কথাটা সব থেকে বেশি পছন্দের হলো। হাসতে হাসতে শেষ মেয়েটা। প্রিন্সকে তো বলেই উঠল, প্রিন্স ভাইয়া, তুমি একবার ট্রাই করে দেখো না, আমার তো সেটাই মনে হয়। মেহেরিশের কথা শুনে জবাবে আমান হেসে হেসেই বলল, ভাই প্রিন্স, তুই কিন্তু ভুলেও মেহরিসের কথা কানে নিস না, নাহলে জীবিত নিজ দেশে ফিরতে পারবি কিনা সন্দেহ। অবশেষে সবাই ঠিক করলো যে যার রুমে চলে যাবে। কিন্তু বিপত্তি ঘটলো মেহেরিশকে নিয়ে। পূর্বর রুম দিয়ে আসবে তারা মেহেরিশকে, যদিও পূর্ব পারমিশন ছাড়া তার রুমের ভেতরে যাওয়া নিষেধ। তারপরও তারা তো অপেক্ষা করেছে, তাই না? আর আজকে এমন একটা রাতে মেহেরিশকে তো নিজের রুমে একা রাখা যায় না। তাই আপাতত সবাই মিলে ঠিক করলো মেহেরিশকে না হয় এখন পূর্ব রুমে দিয়ে যার যার রুমে সবাই চলে যাবে, বাকিটা না হয় সকালে দেখে নেবে তারা। কিন্তু যেতে চাচ্ছে না মেহেরিশ। তার একটাই কথা, সে যাবে না ওই রুমে। মেহেরিশের মনেই শুধু একটাই ভয়, ওই লোকের কাছে যেই রিভলভার আছে, যদি একা রুমে তাকে দেখে রেগে গিয়ে শ্যুট করে দেয় তো। না বাবা, সে যাবে না ওই রুমে। মেহেরিশকে উঠতে না দেখে ইরা মেহেরিশের হাত টেনে ধরে বলে উঠল, কি হলো মেহরিশ, উঠছো না কেন? আমি এখানেই ঠিক আছি আপু, দেখো না রাত তো কম হলো না, তোমরা যে রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় এখানে ঘুমাচ্ছি। তা কি করে হয় মেহেরিশ আপু, তোমাকে আমরা এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম, সেটা কি পূর্ব ভাইয়াকে দেখাবে না? আয়ানা মেহেরিশের কথার জবাবে বলল উক্ত কথাটি। যা শুনে মেহেরিশ মুখে জোরপূর্বক হাসি এনে বলে উঠল, তোমার ভাই সকালেই তো দেখতে পারবে সেটা, তাই না? ইরা আর মেহেরিশের কোনো কথাকে পাত্তা দিল না। জোর করে নিয়ে গেল পূর্বর রুমের সামনে। দরজা খুলে ভেতরে প্রবেশ করিয়ে বাইরে থেকে লক করে দিল দরজাটি। কয়েকবার দরজায় কড়া নাড়ল সে ভিতর থেকে, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে বুঝতে পারল হয়তো তারা চলে গেছে। এদিকে মেহেরিশের অন্তরস্থলে দলা পেকে থাকা ভয়েরা যেন ফুরফুর করে যেচে বসলো তার মনে। এই রুমটাতে সে আগে একবার এসেছিল। ওই দিন ভালোভাবে খেয়াল না হলেও আজ সে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছে চারিপাশটা। চারপাশে শুধুই কাচ, মানে সব কিছুই এখানে কাচের তৈরি। এখানে শুধু বসার মতো চারপাশে
কিছু সোফা রাখা আছে, যার দরুন মেহেরিসের বুঝতে বাকি রইল না লোকটার বেডরুমে যে এটা নয়। সামনে মোটা কাচের একটা বড় দরজা। ভেতরে ঢোকার প্রয়াসে দরজা ধাক্কা দিতেই বুঝে গেল এটা যে লক করা। পরক্ষণে ভালোভাবে খেয়াল করতেই দেখতে পেল দরজাটি একটা ডিজিটাল লক দ্বারা আবদ্ধ। মনে মনে ভেঙচি কাটল মেহেরিস। লোকটা কোনো প্রাণ ভোমরা লুকিয়ে রেখেছে যে নিজের বাড়িতেও এত সিকিউরিটি দিয়ে রেখেছে। যত সব ঢং। মনের অজানা কৌতূহল বাড়ে কয়েক বুলবাল পাসওয়ার্ড টাইপ করলো মেহেরিস, কিন্তু প্রতিবারের রং পাসওয়ার্ড শো করছে। মেহেরিসের তো এখন মনে যাচ্ছে এর বাড়ি দিয়ে এই লক খুলে ভেতরে গিয়ে দেখতে কি এমন গুপ্তধন লুকিয়ে রেখেছে এখানে। কিন্তু পরবর্তীতে এসব আর তোয়াক্কা করলো না মেহেরিস। এখন তার অবস্থানরত রুমটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। দেয়ালের সাথে অ্যাটাচ করা বুক সেলফ, এমনকি সেগুলোও কাচের। বেশ খানিক বই রাখা বুক সেলফটিতে, যাতে বোঝাই যাচ্ছে লোকটা যে বই পড়তে বেশ পছন্দ করে। কিন্তু বইগুলো সাজিয়ে না রেখে একটার উপর আরেকটা ভাঁজ করে রাখার দরুন মেহেরিস বুঝতে পারল না এত বই আসলে কি সম্পর্কিত। এক ঝাঁক কৌতূহল নিয়ে কাজ ঢেলে একটা তাক খুলল সে। অতঃপর তার হাতের কাছে নাগাল পাওয়া উপরের প্রথম বইটা হাতে নিল। ভালো করে লক্ষ্য করতেই অবাকের চূড়ান্ত সীমানায় মেহেরিস। নিজের চোখ কি ঠিক দেখছে নাকি ভাবতেই আরেকবার বইটির এপিটোপিট ঘুরিয়ে দেখলো মেয়েটি। না, তার চোখ ঠিকই দেখেছে। বড় বড় ইংরেজি ওয়ার্ডে লেখা 7 মে বইটি বহরকালো মেহেরিস। এটা তো একটা ডার্ক রোমান্টিক বই। এই লোকের কাছে এই বই আসলো কি করে? কোনো মতে বিশ্বাস করতে পারলো না সে নিজের চোখকে। হয়তো কেউ ভুলে রেখে গেছে এখানে এসে। নিজের ভাবনা থেকে সত্যি প্রমাণ করার জন্য পরক্ষণেই টেনে আরেকটা বই বের করলো মেহেরিস। এবার তো পুরো দমে অবাক মেয়েটা। টুইস্ট লাভ নামের একটা বই এবার তার হাতে। মেহেরিস এবার যেন আশ্চর্যের শেষ সীমানায়। আরও কয়েকটা বই নামালো পরপর। এই বইগুলো সেম একই ক্যাটাগরির। পুরো দমে তাজ্জব বনে গেল মেহেরির। সে তো কল্পনাও করতে পারেনি এসব। অথচ দেখো এই লোকটা এমনভাবে চলাফেরা করে যেন সে রোমান্টিকের রটাও জানে না, আবার মেয়েদের নাকি ইগনোর করে। হ্যাঁ, কত নাটক। মেহেরিস তো সবার কাছে পূর্বের এই সত্তা সম্পর্কে বলেই ছাড়বে। হ্যাঁ, কিন্তু পরক্ষণেই কিছু ভেবে হঠাৎ ভীত হয়ে গেল মেহেরিস। বইগুলো রেখে দিল যেভাবে ছিল সেভাবে। অজানা ভয়েরা হঠাৎ এসে হানা দিল তার শরীর জুড়ে। তখন আসার সময় ভাগ্যিস ফোনটা এনেছিল। ফোনের স্ক্রিনে তাকালো মেহেরিস। 2টা বাজতে চলো প্রায়। লোকটা মনে হয় আজকে আর আসবে না। হাঁপ ছাড়ল মেহেরিস। এই লোকটার থেকে যত দূরে থাকবে ততই সে বাঁচবে। ভীষণ ঘুম পাচ্ছে তার, কিন্তু ঘুমাবে কোথায়? সোফা ছাড়া তো আর কিচ্ছু চোখে পড়ছে না তার। ইস, কি সুন্দর খাট রেখে এখন এই সোফাতেই ঘুমাতে হবে তাকে। মনে মনে গালি দিতে ভুলল না আমান ইরাদের মেহেরিস। শাড়ি পরে ঘুমাবে কি করে মেয়েটা, আর তার উপর আবার এই সোফা। উফ, বিরক্ত লাগছে মেহেরিসের, কিন্তু কিছুই করার নেই। তাই রুমের লাইটটা অফ করে দিল সে। অন্ধকার ছাড়া আবার তার চোখে ঘুমের ধরা দেয় না। গাড়িতে উঠলে আবার ব্যাপারটা অন্য। আসলে গাড়িতে উঠলেই মেহেরিসের ঘুম পায়, কিন্তু রুমে থাকা গেলেন আবার অন্ধকার লাগবে তার। দিনের বেলাও সে তার জানালা দরজা সব লাগিয়ে রুম অন্ধকার করিয়ে ঘুমায় সবসময়। সোফার মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে মেহেরিস। এতে তো শাড়ি, তারপর আবার সোফা। প্রথমে বেশ অসুবিধা হলেও একসময় ঠিকই গভীর ঘুমে তলিয়ে গেল সে। মধ্যরাত, নিস্তব্ধ পরিবেশ। ঝিঝি পোকারা ডাকছে বাইরে। ঝিঝির বৃষ্টি পড়ছে বাইরে। আবহাওয়া বেশ ঠান্ডা।
ঘড়ির কাঁটায় 2:48। এমন সময় বাড়ি ফিরে এলো পূর্ব। পরনে তার সেই বিয়ের ব্লু রঙের পাঞ্জাবিটি। সব সময় বাড়ির একটা আলাদা চাবি থাকে তার কাছে, যদিও সেটার প্রয়োজন হয় না। একবার নক করা মাত্রই এসে খুলে দেয় দরজা, কিন্তু মাঝে মাঝেই সে ইচ্ছা করেই নক না করে চাবি দেবে, নিঃসন্দেহে ঢুকে পড়ে বাড়িতে। আজও তাই করেছে সে। ধপাধপ কদম ফেলে হেঁটে চলে গেল তার নিজ রুমের উদ্দেশ্যে। সবসময়ের মতোই বাইরে থেকে দরজা লাগানো বিনা সংকোচে প্রবেশ করলো তার রুমের ভিতর। রুমে প্রবেশ করা মাত্রই তার নাকে হঠাৎ মেলিয়ে একটা পারফিউমের ঘ্রাণ ভেসে আসলো। তৎক্ষণাৎ সেসবে তেমন তোয়াক্কা না করে জ্বেলে দিল তার সামনে বসার রুমের লাইটটি। জ্বালিয়ে পেছনে ঘুরতেই তার চোখে পড়ল সোফার উপর গুটিসুটি বেঁধে শুয়ে থাকা কোনো মেয়েকে। বিস্ময়ে আড়ষ্ট পূর্ব। মেহেরিশ সোফায় কাত হয়ে শুয়ে আছে, মেহেরিশের পেছন সাইড পূর্বর দিকে। বেঘরে ঘুমানোর ফলে মেয়েটার জর্জেটের সেই পার্পল শাড়িটার আঁচল পড়ে আছে ফ্লোরে, যার দরুন পুরো পিঠ থেকে শুরু করে পেটের অংশটা অনেকটা অংশ স্পষ্ট বিদ্যমান পূর্বের চোখে সামনে। মস্তিষ্ক ঘটনাটি স্থান পেতেই দ্রুত আগের ন্যায় লাইটটা অফ করে দেয় পূর্ব। একটু আগেই তার চোখে দেখা দৃষ্টিটি বারবার স্পষ্ট ভেসে উঠেছে তার মস্তিষ্কে। বার কয়েক ঢোক গেল ছেলেটা। একে তো নিশি রাত, তার উপর মেহেরিশের এমনভাবে শাড়ি পরে থাকা। পূর্ব শরীরে যেন অজানা শিহরণ বয়ে গেল। নিজেকে শান্ত রাখার ট্রাই করে যাচ্ছে সে। মনে মনে তো মেহেরিশকে বার কয়েক ধুয়েও দিচ্ছে সাথে। এই মেয়েটার কি কোনো আক্কেল জ্ঞান নেই? ঘুমাতে হয় কিভাবে সেটাও কি জানে না? এভাবে একটা পুরুষ মানুষের ঘরে কেউ এমন অজ্ঞান হয়ে শুয়ে থাকে? পরক্ষণেই আবার মনে পড়ল সে তো এখন আর অন্য কোনো পুরুষের নয়। আজ বিকেলেই তো 4 কলেমা পড়ে বিয়ে করেছিল মেয়েটাকে। আচ্ছা, মেহেরিশ যদি একবার ও পাশ থেকে এ পাশ হয় তাহলে যে বাকিটা ভাবতে পারল না পূর্ব। নিজের অযাচিত পুরুষ সত্তা তাকে বেসামাল করে তুলছে নিষিদ্ধ ভাবনায়। প্রথমত তার মাথা কাজ করছে না, এই মেয়েটা তার রুমে কি করছে এই সময়। নিজের এমন ভাবনাকে এক পাশে রেখে ভাবলো যে এই মেয়েটার সাহস হলো কি করে তার রুমে আসার, তার পারমিশন ছাড়া। পরক্ষণেই অজানা কারণে চোয়াল শক্ত হয়ে গেল তার। রুক্ষ কণ্ঠে মেহেরিশের উদ্দেশ্যে বলে উঠল, গেট আপ টুপিড গার্ল, সাহস কি করে হলো তোমার আমার পারমিশন ছাড়া আমার রুমের ভিতরে ঢোকার? মেহেরিশ তো তলিয়েছিল গভীর ঘুমে। ঘুমিয়ে ঘুমিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল মেয়েটা। এমন সময় এমন ভয়ানক শব্দে ধরফড়িয়ে এক প্রকার চিৎকার দিয়ে উঠে বসলো সে। কাঁচা ঘুম থেকে হঠাৎ জেগে ওঠার দরুন মস্তিষ্ক শূন্য হয়ে গেল তার। আর এমন সময় অন্ধকারে চোখের সামনে লম্বা বিশাল দেহে কোনো অবয়ব দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠল মেয়েটি। ভূত 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 ভূত, মামনি বাঁচাও! ভ্যাবাচাকা খেয়ে গেল পূর্ব। মেহেরিশের এমন আচরণ চিৎকারে বিব্রত হয়ে পড়ল সে। পরক্ষণে কোনো উপায়ন্তর না পেয়ে মেহেরিশের কাছে গিয়ে চেপে ধরল মেহেরিশের মুখ। আপাতত আগে মুখটা বন্ধ করুক, পরে না হয় দেখে নেবে। মুখ বন্ধ অবস্থায় গুঙিয়ে যাচ্ছে মেহেরিশ। শত চেষ্টা করেও একটা কথা বের করতে পারছে না সে। হাত দিয়ে সামনে থাকা মানুষটিকে ইচ্ছা মতো খামচিয়ে দেওয়া শুরু করলো। পরক্ষণে পূর্ব তার এক হাত দিয়ে চেপে ধরল মেহেরিশের 2 হাত এবং জোরে এক ধমক দিয়ে পড়ল, চুপ বেয়াদব কথাকার! আমাকে দেখে কি তোমার ভূত মনে হয়? কোন দিক থেকে ভূতের মতো লাগে শুনি? মেহেরিশ এবার বুঝতে সক্ষম হলো এই ভূতের মতো দেখতে লোকটার পরিচয় সম্পর্কে, কিন্তু তাতে যেন আরও বেশি ভয় পেয়ে গেল সে। এমনভাবে তার হাত আরও মুখ চেপে ধরেছে যে নড়াচড়াও করতে পারছে না মেয়েটা, শুধু অনবরত মাথা ঝাঁকিয়ে যাচ্ছে বারংবার। আর একটা সাউন্ড বের হয়েছে তো থাপড়িয়ে গাল লাল করে ফেলবো ইডিয়েট! বলেই হাত ছেড়ে উঠে দাঁড়ালো পূর্ব। অতঃপর লাইট জ্বালানোর উদ্দেশ্যে সুইচ বোর্ডের সামনে এসে আবারও বিব্রত কণ্ঠে শুধালো, লাইট অন করছি।
মেহেরিসের মাথায় ঢুকলো না কথাটি। লাইট অন করবে তো তার থেকে পারমিশন চাচ্ছে কেন, তাই নিরুত্তর করলো সে। মেহেরিসের মধ্যে কোনো হেলদোল না দেখে আবারও বলে উঠল, লাইট অন করছি, নিজের কাপড় ঠিক করো ইডিয়েট। ধ্যান ভাঙল মেহেরিসের। মস্তিষ্ক সচল হতেই তৎক্ষণাৎ তার শাড়ির আঁচলটা নিয়ে ঢেকে নিল পুরো শরীর। হঠাৎ লাইট জ্বালানোর কারণে চোখের সামনে হাত দিয়ে রাখলো মেহেরিস। কয়েক সেকেন্ড পার হতেই হাত সরালো চোখের উপর থেকে। তার সামনে দাঁড়ানো পুরুষটাকে দেখে স্তম্ভিত হয়ে রইল কিছুক্ষণ। ব্লু কালারের পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট, কি মারাত্মক হ্যান্ডসাম লাগছে মানুষটাকে দেখতে। ঝিরঝির বৃষ্টিতে ভেজার তরুণ পাঞ্জাবিটা এই বিশাল মাসলদেহী শরীরের সাথে আষ্টে পিষ্টে লেগে আছে। মেহেরিস অপলক দৃষ্টিতে চেয়ে রইল পূর্বর দিকে। আজকে সে এই লোকটার উপর ক্রাশ খেয়েছে। আচ্ছা, এই মানুষটাকে এতটা সুন্দর কে হতে বলেছে? ছেলেদের যে এত সুন্দর হতে নেই, এটা কি জানে না সে? এদিকে মেহেরিসকে এমন এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে রুষ্ট মেজাজে পূর্ব বলে উঠল, এমন বেহারের মতো চলে আছো কেন মেয়ে? এর আগে কখনো পুরুষ মানুষ দেখোনি? পূর্বের এমন কথায় কিন্তু তো লজ্জা পেল মেহেরিস। চুপছে গেল মুখখানি। মনে মনে ভাবলো, এমন ভাব করছে যেন নিজেকে ওয়াইল্ড হোয়াইট হ্যান্ডসাম ভাবে। এইখানে কি করছো? আর কার থেকে পারমিশন নিয়ে এই রুমে ঢুকেছো? সব সময়ের মতোই নিরেট কণ্ঠস্বর, যেন কথা নয় মানুষকে হুমকি দিয়ে বেড়ায় সব সময়। মেহেরিসের এবার প্রচণ্ড রাগ হলো। জোর করে তাকে বিয়ে করেছে, আবার তাকেই বলছে তার রুমে কি করছে। রুমের ভাগে যখন দিতে পারবে না তো বিয়ে করেছে কেন? তাই তৎক্ষণাৎ পূর্বের কথার প্রতি সুরে বলে উঠল, আমি এখানে ইচ্ছে করে আসিনি, আমাকে জোর করে এই রুমে ঢুকিয়ে বাইরে থেকে লক করে দিয়েছে, বুঝেছেন? মেহেরিসের এমন একঘেয়ে জবাবটা বোধহয় পছন্দ হলো না পূর্বর। তীক্ষ্ণ স্বরে দাঁতের দাঁত পিষে বলে উঠল, আমার সাথে কথা বললে গলার স্বর নিচে নামিয়ে কথা বলবে, গট ইট? এখন বের হও আমার রুম থেকে, ফাস্ট। লাস্টের কথাটা এক প্রকার চিবিয়েই বলে উঠল পূর্ব, যা শুনে কেঁপে উঠল মেহেরিস। মেহেরিসের মাথায় ঢুকছে না এই লোকটার সাথে তার কোন জন্মের শত্রুতা, কেন সে শুধু মাত্র তার সাথেই এমন করে। উঠে দরজার সামনে চলে গেল মেহেরিস। উদ্দেশ্য, সে আর এই রুমে এক সেকেন্ডও থাকতে চায় না। সে কি ইচ্ছা করে এসেছিল নাকি? তাকে তো জোর করে রেখে গিয়েছে এখানে। যেতে যেতেই কি মনে করে যেন থেমে গেল মেহেরিস। কয়েক পা এগিয়ে আসলো পূর্বের কাছাকাছি। চোখে চোখ রেখে আঙুল ইশারা করে বলল, শুনুন, না তো আপনার রুম আর না তো আপনি, কোনোটার প্রতি এই মেহরিসের ইন্টারেস্ট না। আর বয়স তো কম হয় নাই, ফিটনেস ধরে রাখার সাথে সাথে ছোটদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে নিন। বলেই ভোর দৌড় লাগালো মেহেরিস। যে কথা বলেছে তারপর যদি এই লোকের সামনে এক মিনিটও সে দাঁড়ায় তাহলে যে আজ তার 12টা বাজবে সে ব্যাপারে শিওর। বেচারা পূর্ব তো বিস্ময়ে হতবিহ্বল। এই মেয়েটা কি তাকে কোনো মতে বয়স্ক উপাধি দিয়ে গেল? তাকে কি দেখে বয়স্ক মনে হয়? মেয়েটার সাহস দেখে সে দিন দিন শুধু অবাকই হচ্ছে। ঘড়ির কাঁটায় ঠিক 9টা, কিন্তু কোথাও সূর্য মামার দেখা নেই। মেঘের আড়ালে হয়তো লুকিয়ে পড়েছে, কিন্তু বৃষ্টি নেই, নামবে হয়তো বা না। ভাষা গরম পড়েছে, বাতাস নেই, বাইরে কেমন যেন গুমোটে ধরে আছে চারিপাশটা। এমন সময় ঘুম ভাঙলো মেহেরিসের। ভাঙলো না, বোধহয় ভাঙতে বাধ্য হয়েছে দরজার খটখটানির শব্দে। ইরা ডেকে যাচ্ছে সেই কখন থেকে। শেষ রাতের দিকেই তো ঘুমিয়েছে মেহেরিস। পুরোপুরি ঘুম তো হলো না, আর মাথাটা প্রচণ্ড ধরেছে এই অবেলায় ঘুম থেকে ওঠার ফলে। হেলে দুলে গিয়ে কোনো রকম খুলে দিল দরজাটা। দরজার ও পাশে শুধু ইরা নয়, বরং আয়ানা ও দাঁড়িয়ে আছে। কপাল কুঁচকালো মেহেরিস, কিন্তু মেহেরিসকে কিছু বলতে না দিয়ে তার আগেই বলে উঠল ইরা, মেহরিস, তুমি এই রুমে কি করছো? ভরকালো মেহেরিস। সে তার নিজের রুমে থাকবে না তো কোন রুমে থাকবে? কিছুক্ষণের জন্য তার মাথাতেই ছিল না গতকালই সে কারো নামে কবুল বলেছিল, আর কাল রাতে যে তারা তার সেই সদ্য বিয়ে হওয়া স্বামীর রুমে রেখে আসার পর তাকে সেই রুম থেকে অপমান করে বের করে দিয়েছে। আর এই সবটাই তো
তাদের জন্যই হয়েছে। মনে পড়তেই মেহেরিশ তেলে বেগুনে জ্বলে উঠল। পূর্বর প্রতি থাকা ক্ষোভ আর তাদের প্রতি থাকা রাগের বশবর্তী হয়ে কিছু মিথ্যা বানিয়ে ফের করে বলে ফেলল। তোমাদের জন্যই হয়েছে এসব। আমাকে জোর করে ওই রুমে নিয়ে গিয়েছিল। আমি কি সেরে গিয়েছিলাম বলো? আমাকে ওই বজ্জাত লোকটা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর সবটার জন্য দায়ী শুধু তোমরা। বলেই সবার দিকে আঙুল তাক করে দেখালো মেহেরিশ। আশ্চর্য, দরজার সামনে দাঁড়িয়ে থাকা সবাই চিন্তার ভাঁজ পড়ল কপালে তাদের। এমনটা তো তারা কল্পনাও করেনি। তারা তো ভেবেছিল পূর্ব মেহেরিশকে পছন্দ করেই বিয়ে করেছে। তাহলে এমন একটা রাতে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে কেন? হ্যাঁ, মেহেরিশ যেভাবে বলেছে তারা তো সেভাবেই নিয়েছে কথাটা। এরই মাঝে আমান বলে উঠল, ভাই সত্যি এমন করেছে? তাই নয় দেখি মিথ্যে বলছি? ভাবুক দৃষ্টিতে চেয়ে আমান মেহেরিশের পানে। মেহেরিশকে দেখে তো বোঝা যাচ্ছে না সে মিথ্যা বলছে। আর সত্যিই তো, মেয়েটা তো তার রুমে এসে শুয়েছে। এই কথা তা তো তাহলে সবাইকেই জানাতে হয়, কি বলো ইরা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমান ভাই কি পেয়েছে পূর্ব ভাই? কাজটা একদমই ঠিক করেনি আমাদের মেহরিশের সাথে। চলো এখন সবাইকে এই ব্যাপারে জানাবো আমরা। বেশ, মেহেরিশ তো এতক্ষণে মনে মনে এটাই চাইছিল, যেন সবাই এটা জানে আর মেহেরিশ তাদের থেকে সিম্পেথি পায়। বিনিময়ে এক পর্যায়ে পূর্বকে সবাই বকে দিবে আর তাকে পাঠিয়ে দিবে তার বাবা মায়ের সাথে। উফ, ভাবতেই নাচতে মন চাচ্ছে মেহেরিশের। তাই তাদের পিছু পিছু সেও চলল। সত্যি বলছো তোমরা সবাই পূর্ব মেহেরিশকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? রাহিমা বেগমের কথা শুনে সবাই ঘাড় নাড়ালো শুরু করলো। মানে হ্যাঁ, তারা সত্যি বলছে। এই তো একটু আগের কথা। সবাই তখন ওখান থেকে ডিরেক্ট রেহানা বেগমের উদ্দেশ্যে নিচে চলে আসে। রেহানা বেগম টেবিলে ব্রেকফাস্ট রেডি করছিলেন তখন। এমন সময় আমান এসে তাকে এসব জানায়। বিনিময়ে তিনি বলেন ওই কথাগুলো। পরবর্তীতে রেহানা বেগমে এবার মেহেরিশের দিকে তাকে জিজ্ঞাসা করলো, এইসব সত্যি মামুনি? রাতে তোমাকে পূর্ব ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রুম থেকে? মুখটাকে কাদো কাদো বানিয়ে উত্তরে মাথা নাড়ল মেহেরিশ। যা দেখে রেহানা বেগমের একদিকে যেমন মেহেরিশের জন্য মায়া হলো, তেমনি অন্যদিকে তার ছেলের প্রতি খুব ক্রোধ জন্মালো। আগে হলে না হলে একটা কথা ছিল, এত পাগলামি করে মেয়েটাকে বিয়ে করলো। তারা তো ভেবেছিল প্রেমে পড়ে পছন্দ করেই বিয়ে করেছে। তাহলে এখন এমন ব্যবহার করছে কেন মেয়েটার সাথে? না, এর কৈফিয়ত তো দিতেই হবে তার ছেলেকে। বসার রুমে উপস্থিত এখন সবাই। মেহেরিশ, আমান, ইরা, প্রিন্স, আয়ানা, মিরাজ সবাই বসেছে খাবার টেবিলে। রিহানা বেগম আর আলেয়া বেগম তা পরিবেশন করছেন। মিন্নাত বেগম আর ইরার মা বসে বসে সোফাতে কথাবার্তা বলছেন। জলিল মিয়া চলে গেছেন অফিসে। আলতাফ সাহেব বসে নিউজ পেপার পড়ছেন। এমন সময় হাজির হলো পূর্ব। এতক্ষণে অশান্ত পরিবেশটা তাকে দেখা মাত্রই মুহূর্তে শান্ত হয়ে গেল। মিন্নাত বেগম তার কথা বলার স্বর খানিকটা কমিয়ে দিলেন পূর্বকে দেখে। মেহেরিশ বুঝতে পারেনি এই লোক এখনো যে বাড়িতে আছে। পূর্ব এসে সোজা তার জন্য বরাদ্দকৃত চেয়ারটি টান দিয়ে বসে পড়ল। পূর্বের পাশের চেয়ারে বসেছে আমান আর তার পরেরটাতে মেহেরিশ। আজ সকালে খিচুড়ি রান্না করেছে আলেয়া বেগম। ভাইটা চলে যাবে বলে তার একটি পছন্দের খাবার রেঁধেছেন তিনি, সাথে কষা গরুর মাংস। এটা আবার পূর্বেরও বেশ পছন্দ। তবে পূর্বের জন্য আলাদা রান্না করতে হয়েছে, কারণ পূর্ব একদম ঝাল খেতে পারে না সেই ছোট্টবেলা থেকে। কোনো দিন যদি ভুলেও তরকারিতে এটুকু পরিমাণ ঝাল হয়ে যায় তাহলে আর সে খাবার মুখে নেয় না পূর্ব, না খেয়েই চলে যায় সে। মাংসটাও তার জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে। পূর্বকে দেখে রাহিমা বেগম ছেলের পাশে এসে দাঁড়ালেন। অতঃপর নির্বিকার কণ্ঠে বললেন, খেয়ে আমার কথা শুনিয়ে তারপর বাড়ির বাহিরে যাবে। কিন্তু এতে পূর্বর উপর কোনো প্রভাব পড়ল কিনা বোঝা মুশকিল। সে তো তার খাওয়া নিয়ে ব্যস্ত। সে কি আদৌ তার মায়ের কথা শুনেছে নাকি না বোঝা গেল না। তবে খবর হয়ে গেল আরেকজনের, তা হলো মেহেরিশ। সে তো তখন বানিয়ে বানিয়ে একটু মিথ্যা বলেছিল। এখন কি হবে যদি লোকটা বলে দেয় যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেনি সে?
খাওয়া বন্ধ হয়ে গেল মেহেরিসের। গলা দিয়ে বোধহয় আর নামবে না খিচুড়ি। হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো সেগুলো। খাওয়া শেষে মোটামুটি সবাই পূর্বত্ব এমনভাবে খেয়েছে যেমন এখানে খাবারের প্লেট ছাড়া আর বাকি কিছু উপস্থিত নেই। বার কয়েক আর চোখে দেখেছে মেহেরিস পূর্বকে। হাতে রোলেক্সের কালো রঙের ঘড়ি, অফ হোয়াইট রঙের সাদা মাটা একটা পাঞ্জাবি, চুলগুলোতে আবার জেলও লাগিয়েছে পেছনে, সেটা সেট করে রেখেছে। কিছু কিছু চুল ভেজা রয়েছে, হয়তো একটু আগে গোসল করেছে। ইস, কি স্নিগ্ধ লাগছে এই মানুষটাকে দেখতে। এসবই পরখ করছে মেহেরিস সে কখন থেকে। পূর্বর খাওয়া শেষে উঠতে যাবে এমন সময় রাহিমা বেগম বলে উঠল, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। নিরুত্তর পূর্ব। মুখে কিছু বলল না, কিন্তু থেমে গেল মায়ের আদেশে। ছেলেকে থামতে দেখে পূর্বর সামনে এসে দাঁড়ালেন রাহিমা বেগম। কি শুনলাম আমি এইসব? পূর্ব, কি শুরু করেছো তুমি এইসব? কপাল কুঁচকালো পূর্ব। জিজ্ঞাসা দৃষ্টিতে তার মায়ের দিকে এক ভুরু উঁচু করে তাকিয়ে এসে। মেহেরিস এতক্ষণে টেবিল থেকে উঠে ইরার পিছু গিয়ে আড়ালে পেতে দাঁড়িয়ে আছে, যেন পূর্ব তাকে দেখতে না পায়। কি শুনেছ? সোজা সাপটা জবাব পূর্বের। কাল রাতে নাকি তুমি মেহেরিসকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, এটা কি সত্যি? মায়ের মুখে এমন কথা শুনে দাঁত কিরমির করে ইরার পিছে লুকিয়ে থাকা মেহেরিসের দিকে তাকালো পূর্ব। এই মেয়েটা যে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে বেশ বুঝতে পারল সে, কিন্তু বেপরোয়া ভাব নিয়ে উত্তরে বলে উঠল, হ্যাঁ করেছি তো। অবাক সবাই, সব থেকে বেশি তো মেহেরিস। সে যেন মানতেই পারছে না পূর্বের মুখের কথাটি। এতক্ষণে মিন্নাত বেগম আর আলতাফ সাহেবের কানেও পৌঁছে গেল কথাগুলো। কৌতূহল বশত সামনে এলেন তারা ব্যাপারটা ভালো করে পর্যবেক্ষণ করার জন্য। অতঃপর রাহিমা বেগম আবারও বলে উঠলেন, কি চাচ্ছ তুমি পূর্ব? জোর করে মেয়েটাকে বিয়ে করেছো, তাহলে এখন আবার এমন করছো কেন? বিয়ে করব বলছি, সংসার না। আশ্চর্য সবাই, কিন্তু আলতাফ সাহেবের মুখে অবাকের ছিটে ফোঁটাও দেখা গেল না। হয়তো তিনি আগে আন্দাজ করতে পেরেছিলেন পূর্বের বিয়ে করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু ভরকালো উপস্থিত থাকা সবাই। পূর্বর কথা শোনা মাত্রই মেহেরিসও বেরিয়ে আসলো ইরার পেছন থেকে। তেতে গেলেন রাহিমা বেগম। তুমি কি বিয়েটাকে পুতুল খেলা ভেবেছো পূর্ব? কি সব বলছে এগুলো? যা বলছি ঠিকই বলছি। আমি বিয়ে করব বলছি, সংসার করব না। সেটা কি একবারও বলছি তোমাদের? মানে কি বলতে চাচ্ছ তুমি? গায়ে আঙুল দিয়ে কপাল চুলকিয়ে বলে উঠল, মেহরিশকে 3 মাস আমাদের বাংলো বাড়িতে থাকতে হবে। আপাতত জাস্ট এতটুকুই। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় আসে পাশের সবাই। কি বলছে এই ছেলে সব? মাথা ঠিক আছে? কারো কিছু বলার আগে আলেয়া বেগম পূর্বের উপর রেগে তীর বিড়িয়ে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো পূর্ব? কি বলছো এসব আবল তাবল? আমি সজ্ঞানে বলছি এসব ফুপি। মেহরিশকে আগামী 3 মাস আমাদের বাংলো বাড়িতে থাকতে হবে। এবার যেন আর নিজের রাগ সংবরণ করতে পারলেন না আলতাফ সাহেব। প্রথমত তার মেয়েকে সে জোর করে বিয়ে করেছে, এখন কিরে আবার বলছে বাংলো বাড়িতে থাকতে হবে। রাগের বহিঃপ্রকাশ ঘটালেন পূর্বর দিকে ছোড়া কথার মাধ্যমে। তেতে গিয়ে পূর্বর দিকে আঙুল তাক করিয়ে ফের ফের বলে উঠল, এই ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমন উদ্র ভ্রান্তের মতো কথাবার্তা বলছো কেন? আলতাফ সাহেবের কথা শুনে রাহিমা বেগমও বলে উঠলেন, পূর্ব কি শুরু করেছো তুমি এসব? মেহরিশ কোনো বাংলো বাড়িতে থাকতে যাবে, এসবের মানে কি? কিন্তু তাতে বিন্দুমাত্র প্রভাব পড়ল না পূর্বের উপর। সবসময়ের মতো নির্বাক গম্ভীর শান্তশিষ্ট কণ্ঠস্বর শুধালো, এত শত জানি না মা, আমি বলছি থাকতে হবে মানে হবে। আর আমি তো শুধু 3 মাস থাকতে বলছি মা, তোমার মতো 3 বছর নয়। এবার যেন সবার মাথার টনক নড়ল। আলতাফ সাহেব মিন্নাত বেগমের কারোরই বুঝতে বাকি রইল না এই ছেলে যে প্রতিশোধ নেওয়ার জন্যই তার মেয়েকে বিয়ে করেছে। কিন্তু এতে মেহেরিসের তো কোনো দোষ নেই, আর না তো ছিল ওনাদের। তাহলে তাদের মেয়েটা শুধু শুধু কেন কষ্ট পাবে এখানে? কখনোই না। তারা তাদের মেয়েকে আজই এখান থেকে নিয়ে চলে যাবে। মেহেরেশ কোথাও যাবে না, আর না তো এখানে থাকবে। আমি আজই আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, বুঝছো? আপনার মেয়ের আগে এখন তার আরেকটা পরিচয় আছে চাচা আব্বা, সে আমার বিয়ে করাবো। তো আমি যা বলবো সেটাই মানতে হবে, মানতে বাধ্য।
এতক্ষণ নীরব দর্শকের মতোই সবটা দেখে যাচ্ছিল বাড়ির ছোট সদস্যরা। এখানে উপস্থিত থাকলেও বড়দের মুখের সামনে তর্ক করার সাহস নেই কারো। আর তার উপর যেখানে পূর্ব উপস্থিত, কিন্তু তাদের এসব কথাবার্তার সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে মেহেরিসের। বাকি সবার বাংলো বাড়ি সম্পর্কে ধারণা থাকলেও এই বিষয়টা আজই প্রথম জানলো সে। তাদের বাংলো বাড়িও আছে, কিন্তু সেখানে রাখতে চাচ্ছে কেন এই মানুষটা তাকে? মাথার ভেতর অজস্র প্রশ্নরা কিরবির করছে মেহেরিসের। আর প্রিন্সেরও সেম অবস্থা, সেও তো বুঝতে পারছে না এখানে কি নিয়ে কথা হচ্ছে। আমান আর বাকি সবাই চুপচাপ দেখে সেও চুপ রইল। তারও তো ভীষণ ভয় লাগে এই পূর্ব নামক মানুষটিকে। ছেলের কথা দ্বিমত টেনে রাহিমা বেগম এবার বলে উঠলেন, পূর্ব এসব কিন্তু তুমি বেশি বেশি করছো। বেশি কিছু করছি না আমি। তুমি যদি আমাকে ছাড়া 3 বছর ওখানে থাকতে পারো, তাহলে ওই মেয়েটা 3 মাস থাকতে পারবে না? আলতাফ সাহেব বুঝতে পারলেন এই ছেলের সাথে উঁচু গলায় কথা বললে যে কোনো লাভ নেই, উল্টো আরও পেঁচে ফেলাবে তাকে। তাই নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলে উঠলেন, দেখো বাবা, পূর্ব মেহেরিস আমাদের খুব আদরের, আর ও তো এখনো ছোট। তাছাড়া মেহেরিস তো এখানে আমাদের ছাড়া একাই থাকবে, তাই না? আর আমরাও তো মেহেরিসকে ছাড়া কখনো থাকিনি। তুমি যে উদ্দেশ্যে আমাদের আলাদা করতে চাচ্ছ, সেটা তো এখানে থেকেও পূরণ হবে। বাংলো বাড়িতে থাকার কি দরকার? এখানে থাকা আর বাংলা বাড়িতে থাকা এক নয়, সেটা নিশ্চিত আপনাকে বুঝাতে হবে না। ভুলে কেন যাচ্ছেন? আপনাদের কারণে আমরা আমাদের মায়ের থেকে 3টা বছর হারিয়েছি, যা আমার কাছে 3 যুগের সমান লেগেছে। সেখানে তো আপনাদের আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। 3 মাস বলছি, 3 বছর নয়। এবার বোধগম্য হলো ব্যাপারটা সবার কাছে। কেন এই ছেলেটা জোর করে মেয়েটাকে বিয়ে করেছে? আলেয়া বেগম তো মাথা নিচু করেই রইলেন, অথচ সেও ভেবেছিল পূর্ব মেহেরিসকে পছন্দ করে। গতকাল তার ভাইকেও কত কথা শুনিয়েছিল তিনি, কিন্তু পূর্বর পক্ষপাতিত্ব নিয়ে আফসোস হচ্ছে ভীষণ তার কৃতজ্ঞ কাজের কর্মের জন্য। সে আফসোসের স্বরেই বলল, পূর্ব, অতীতে যা হয়েছে এসব মনে রেখে কি লাভ বলো? আর মেহেরিসের তো দোষ কোথায়? তাহলে মেহেরিস কেন শুধু শুধু শাস্তি পাবে বাবা? আলেয়া বেগমের কথা শুনে পূর্ব দাঁড়ালো, তীক্ষ্ণ চোখ জোড়া মেহেরিসের দিকে তাক করিয়ে মনে মনে বিড়বিড় করে বলে উঠল, ওর সবথেকে বড় ভুল আলতাফ সাহেবের ঘরে জন্মগ্রহণ করে। কিন্তু মুখে উচ্চ স্বরে বলে উঠল, আমি এই বিষয়ে আর একটা কথা বলতে চাই না। এখানে তাই হবে যা আমি বলবো। কিন্তু আমি বলতে চাই। মেহেরিসের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্রই সবাই মেহেরিসের দিকে তাকালো। পূর্বর সামনে এসে দাঁড়ালো মেহেরিস। অতঃপর পূর্বর দিকে চেয়ে চোখে চোখ রেখে বলে উঠল, আমি রাজি আপনার কথা মানতে, তবে আমার একটা শর্ত আছে। ভুরু কিঞ্চিত উঁচু করলো পূর্ব। শেষমেশ কিনা এই বাচ্চা মেয়েটা তাকে শর্ত দিচ্ছে। মনে মনে হাসলো পূর্ব, কিন্তু মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলে উঠল, মরার আগে আসামের শেষ ইচ্ছাও পূরণ করা হয়, তো সেই হিসেবে না হয় মেনে নিলাম আপনার শর্তটা। আমি ওখানে যেতে রাজি। আমি জানি না জায়গাটা কেমন, কিন্তু আপনার ওপর আমার পুরো বিশ্বাস আছে। আপনি যেহেতু যেতে বলছেন, নিশ্চয়ই মানুষের থাকার উপযোগী নয় সেই জায়গা, আমি শিওর। তবে তাও আমি যাব এবং সেখানে 3 মাস থাকবো। পরিবর্তে আমাকে 3 মাস পর আমার বাড়িতে যেতে দিতে হবে সারা জীবনের জন্য। এরপর আমাদের মধ্যকার কোনো সম্পর্ক থাকবে না। এখন বলেন, রাজি? কেন জানি হঠাৎ মেহেরিসের এমন কথা শুনে পছন্দ হলো না পূর্বের। ভেতরটা কেন জানি অজানা কোনো যন্ত্রণায় দুমড়ে মুচড়ে উঠল। তৎক্ষণাৎ সেসব কিছুকে পাত্তা না দিয়ে মুখে কঠোর ভাব সাথেই জবাব দিল, ওকে। এদিকে মেহেরিসের থেকে এমন জবাব পেয়ে তাজ্জব বনে গেল বাকি সবাই। এই মেয়েটার কি আদৌ ধারণা আছে বাংলো বাড়ি সম্পর্কে? সব থেকে বেশি অসন্তুষ্ট হলেন যেন রাহিমা বেগম। তার তো অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই মেহেরিসের পাশে এসে দাঁড়ালো সে। তারপর রিনরিনের সুরে বলল, মেহেরিস, তুমি কি রাজি হতে গেলে মা? তোমার কোনো আইডিয়া আছে ওই বাড়ি সম্পর্কে? তুমি পারবে না মা, শুধু শুধু জেদ করো না, জেদ ধরো না। আমি এই ব্যাপারে পূর্বের সাথে কথা বলবো, দেখি ও তোমাকে কিভাবে সেখানে পাঠায়। মগের মূল্য পেয়েছে নাকি? যাবো, চাইবো তাই হবে। কাকুমণি, তুমি চিন্তা করো না। আর উনি যেহেতু থাকতে বলেছেন, সেটা যে কেমন জায়গায় হোক না, সম্পর্কে ধারণা রাখতে আমি রাজি হয়েছি।
এদিকে মিন্নাত বেগম যেন আজ তার মুখের ভাষাটাও হারিয়ে ফেলেছেন। এতক্ষণ তিনিও তো সবটাই নিজের চোখের সামনে দেখেছিলেন, কিন্তু মুখে কিছু বলার আজ সাহস হলো না তার। কি বলবে সে আজ? তার একটা ভুলের জন্যই তো তার মেয়েটার সাথে এমন হতে যাচ্ছে। কোন মুখে বলবে সেটা তার মেয়েকে? আজ যে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। চোখ দিয়ে অজস্র ধারায় পানি পড়ছে তার। মেহেরিসের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে, বুকে আগলে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন তিনি। মেয়েটার এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে তিনিও যে দায়ী। মির্জা মঞ্জিলের সামনে রাখা সাদা রঙের দুটি গাড়ি, একটা করে মেহেরিসকে নিয়ে যাওয়া হবে সেই বাংলো বাড়িতে, আর অপরটাতে তার পরিবার যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে এয়ারপোর্ট আর বাংলো বাড়ি দুটোর রাস্তায় বিপরীতের দিকে, তাই মেহেরিস তার পরিবার এবং মির্জা মঞ্জিলের সবার কাছ থেকে বিদায় নিয়ে বসে পড়েছে গাড়ির ভিতরে। নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ব্যাগ প্যাক করে নিয়েছিল সেই তখনই। মিন্নাত বেগম বুঝিয়েছিলেন মেয়েকে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মির্জা মঞ্জিলের সবাই ও একে একে বুঝিয়েছিল মেহেরিসকে যেন সে বাংলো বাড়িতে না যায়। তবে মেহেরিস বুঝতে চাইল তো সে একবার যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে, তাহলে সেটা পূরণ করা ছাড়া দম নেওয়ার মেয়ে মেহেরিস নয়। সেটা এতদিনে সবাই কম বেশি বুঝতে পেরেছে, তাই আর জোর করেনি তাকে। গাড়ি চলছে আপন গতিতে। মেহেরিস কানে ইয়ারপড গুজে আছে। কি থেকে কি হয়ে গেল তার সাথে, সেই সব হিসাব করছে মেয়েটা। জীবন কিভাবে নতুন মোড় নিয়ে নিল। তার বাবা মা ছাড়া আজ এই প্রথম সে এত দূরে থাকতে যাচ্ছে। কিভাবে থাকবে সে তাদের ছাড়া? এসব ভেবেই পূর্বর প্রতি তার রাগ বাড়ছে বই কি কমছে না একরত্তিও। এই সব কিছুর জন্যই দায়ী শুধুমাত্র ওই লোকটা। অন্য সবার মতো সেও তো ভেবেছিল পূর্ব তাকে বোধহয় একটু একটু পছন্দ করে, তাই তো জোর করে তাকে বিয়ে করছে। কিন্তু তার ধারণা যে আজ পুরোপুরি ভুল প্রমাণিত করে দিল লোকটা। আসার সময় মির্জা মঞ্জিলের সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল মেহেরিস, কারণ সে চায় না আর ওই বাড়িতে ফিরে যেতে। 3 মাস পর সে এখান থেকেই চলে যাবে নিজ দেশে, কারণ সে চায় না আর ওই মানুষটাকে দেখতে। যদিও ওই বাড়ির সবাই ভীষণ ভালো মানুষ, তাকে খুব ভালোবাসেন তারা, কিন্তু ওই যে বলে না, এক পাতিল দুধের জন্য 1 ফোঁটা লেবুর রসই যথেষ্ট। পূর্বর অবস্থাটাও সেম তেমনই মেহেরিসের কাছে। ভীষণ ঘৃণা করে সে ওই লোকটাকে। আসলে মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে যে মনটা সুন্দর হওয়া বেশি জরুরি। পূর্ব তার জলজ্যান্ত উদাহরণ। তাকে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছিল মেয়েটা। একবারও ভাবলো না তার কথা। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো মেহেরিস। আচ্ছা, সত্যি কি পূর্ব তাকে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিল? পরন্ত বিকেল এরিনাকে নিয়ে এসেছে মির্জা মঞ্জিলে, সাথে এসেছে সাব্বির। বিকেলে আমান, প্রিন্স, ইরা, আয়ানা, আলেয়া বেগম গিয়ে তাদের নিয়ে এসেছে বাড়িতে। কিন্তু ওখানে যাওয়ার পর এরিনা তাদের সাথে মেহেরিসকে কোথাও না দেখতে পেয়ে সর্বপ্রথম আমানকে জিজ্ঞাসা করে মেহেরিসের কথা। এতে আমান কিছু না বললেও আয়ানা ফরফর করে সব বলে দেয় আজকের ঘটনা সম্পর্কে। যা শুনে এরিনার প্রচণ্ড রাগ হলেও খুশি হলো আরেকজন। আসলে সিমরান তখন এরিনার রুমে উপস্থিত থাকার ফলে আয়ানার মুখ থেকে সব কথাই শুনতে পেয়েছে সে। এতক্ষণে বোঝে সিমরানের দেহে প্রাণ ফিরে এলো বলে। যাক, তাহলে সে এতদিন যা ভেবে এসেছিল সব তাহলে মিথ্যা। পূর্ব শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই মেয়েটাকে বিয়ে করেছে। 3 মাস পর মেহেরিস তো চলেই যাবে, তখন তার রাস্তা পুরো ক্লিয়ার। মনে মনে নেচে উঠল সিমরান। তবে এরিনার চোখ থেকে টলমল করে পড়ছে শুরু করলো অজস্র বাড়িকণা। মেহেরিসের সাথে এসব কিছু ঘটার জন্য নিজেকে দায়ী মনে করছে এরিনা। না তো সেদিন তার কাকাকে ফোন করত, আর না তো তারা আসতো, আর না তো মেহেরিসের সাথে এসব হতো। কিভাবে ক্ষমা করবে সে নিজেকে? মনে মনে তার ভাইয়ের প্রতি তীব্র রাগ জন্মালো এরিনার। সে স্বপ্নেও ভাবেনি তার ভাই মেহেরিসের সাথে এমন করবে।
তখন থেকে এরিনা না তো কারোর সাথে কথা বলছে আর না কারো প্রশ্নের জবাব দিয়েছে। মির্জা মঞ্জিলে এসেও কারোর সাথে কোনো কথা না বলেই দ্রুত তার রুমে চলে গিয়েছিল সে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো বলে একটু আগেই মেহরিশকে নিয়ে বাংলো বাড়ির উদ্দেশ্যে আসা গাড়িটা থেমে গেছে নিজ গন্তব্যে। আর থামা মাত্রই গাড়ির ড্রাইভার পেছনের সিটে বসে থাকা মেহরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাডাম চলে আসছি, নামেন। গাড়ির ভেতরে এক প্রকার ঘুমিয়ে কেটেছে মেহরিশের। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে সে ব্যাপারে কোনো হুঁশ জ্ঞান ছিল না। চলন্ত গাড়ি থেমে যাওয়া তরুণ চোখের ঘুমটা হালকাও এসেছে তার। এরই মধ্যে আবার ড্রাইভারের ডাকে পুরোপুরি চোখ মেলে তাকালো সে। জানালা দিয়ে বাইরে তাকাতেই পুরো দমে অবাক মেহরিশ। এখানে বাড়ি কোথায়? চারপাশে তো শুধুই জঙ্গল আর জঙ্গল। অতঃপর ড্রাইভারের উদ্দেশ্যে প্রশ্ন করলো মেহরিশ, এখানে বাড়ি কোথায়? চারপাশে তো শুধুই জঙ্গল। আপনি নেমে আমার পেছনে আসেন। গাড়ি থেকে নামলো মেহরিশ। ভয়ে আতঙ্কিত হয়ে উঠল মেয়েটি। এটা কোনো জায়গায় এসে পড়েছে সে? আশেপাশে তো জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছে না তার। অজানা ভয়ে গা হিম হিম করে উঠল মেহরিশে। ড্রাইভার গাড়ি থেকে আর ব্যাগপত্র নিয়ে হেঁটে যাচ্ছে সামনে, আর মেহরিশ তার পিছু পিছু হাঁটছে। হঠাৎ একটা পুরনো গেটের সামনে গিয়ে দাঁড়ালো তারা। মেহরিশ ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল ভীষণ পুরনো একটা লোহার গেট, যার নাম না জানা লতা পাতা দিয়ে বেরিয়ে ধরেছে। ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কয়েকবার জোরে জোরে কড়া নাড়ানো শুরু করলো লোহার গেটটাতে। বেশ কয়েকবার কড়া নাড়ার পর অবশেষে এক অর্ধবয়স্ক লোক এসে খুলে দিল গেটটি। ড্রাইভার তখন সেই লোকটির উদ্দেশ্যে বলে উঠল, এমনি আপনাদের গেস্ট, কিছুদিন এখানেই থাকবেন। আফরান কোন লাগবো না হেইটা ছোট স্যার আমারে সকালেই সব কইয়া দিছে এর ব্যাপারে। অতঃপর মেহরিশের উদ্দেশ্যে লোকটি বলে উঠল, আহেন মামুনি ভিতরে আহেন। বলেই ড্রাইভারের হাত থেকে ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকে গেল লোকটি। এদিকে মেহরিশ তো ভিতরে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছে না। হ্যান্ড ব্যাগ থেকে নিজের ফোনটি বের করলো সে এবং ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করলো মেহরিশ। ফোনের ফ্ল্যাশের আলোতে যতটুকু দৃষ্টিতে পড়ে সব কিছুই শুধুই জঙ্গল আর জঙ্গল। এখানে বাড়ি কোথায় ভেবে পেল না মেহরিশ। আর এই লোকটাই বা এই অন্ধকারে কিভাবে থাকে? আচ্ছা আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি, এখানে তো অন্ধকার কেন? আর এই অন্ধকারে আপনি কিভাবে থাকেন? মেহরিশের কথায় পেছনের দিকে না ফিরেই হাঁটতে হাঁটতে লোকটি জবাব দেয়, এখানে করেন বেশি থাকেন না মামুনি, একবার আইবার আহে আর বহুদিন ধইরা কেউ আহে নাই দেখা সৌর বিদ্যুৎটাও নষ্ট হইয়া গেছে। হের লাইগা অন্ধকার দেখা যায়, কারেন্ট আইয়া পড়বে এখন, গেছে তো মেলায় সময় আগে। বলতে বলতে কারেন্ট চলে আসলো। লাইটের আলোতে এতক্ষণে মেহরিশের চোখের সামনে ভেসে উঠল বহু পুরনো আমলের জমিদারি একটা দোতলা বিল্ডিং। তার সাথে সাথে লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেল বিল্ডিংয়ের চারপাশে মেলে থাকা গাছগাছালিগুলো। এগুলোকে গাছ বললে ভুল হবে, বলা চলে এক প্রকার জঙ্গল, হয়তো বা তার থেকে ভয়ানক কিছু, যা দেখে মেহরিশের অন্তরাত্মা কেঁপে উঠল। কিভাবে থাকবে সে এতদিন এই ভয়ঙ্কর ভুতুরে বাড়িতে? এখানে 3 মাস তো দূর, 3 দিনও থাকতে পারবে কিনা সন্দেহ। এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে কেন সবাই তাকে এখানে আসতে বারবার নিষেধ করেছিল, আর কেনই বা ওই বজ্জাত লোকটা এত কনফিডেন্টলি তার দেয়া শর্তটা মেনে নিয়েছিল। কিভাবে থাকবে সে এই বাড়িতে, তাও আবার একা? না, একা না, বোধহয় তার সামনে থাকা এই লোকটাও তো তার সাথেই থাকবে। আচ্ছা এই লোকটা এখানে থাকে, ভয় করে না? ভয় লাগে না তার? মনে মনে এইসব ভেবেই বলে উঠল, আঙ্কেল, আপনি এমন জঙ্গলে ভূতের বাড়িতে একা থাকেন, ভয় লাগে না আপনার? মেহরিশের কথা তো বোধ হয় লোকটার মৃদু হাসলো, তবে আবছা আলোতে বোঝা গেল না তা। তবে মুখে বলে উঠল, ভুতুরে কয়েন না মামুনি, এটা আপনার দাদার বহু শখের বাড়ি আসিল। এই নাকি অনেক শখ কইরা নিজে এই বাড়ি বানাইছিল, তার লাইগা কিন্তু ব্যবসার কাজে থাকতে পারে নাই বেশি দিন। হেড মাইয়া পোলাপানরাও তো এখন শহরে থাকে, তবে মাঝে মাঝে ছোট স্যার আহে এখানে, তখনই আমি আহি। এই গেলে আমিও জায়গা আজ
সকালে স্যার ফোন দিয়া কইল বাড়িতে নাকি মেহমান আইবো আর মেলা দিন নাকি থাকবো, হের লাইগা তো আমি এখন আইছি। আর সকালে তোমার চাচিও আইবো। লোকটার কথার পিঠে ছোট্ট স্যারের মানেটা হয়তো বুঝতে পারল মেহেরিশ। কথা ঘোরানোর ন্যায় আবারও বলে উঠল, আচ্ছা আঙ্কেল, আপনি কি আমাকে চিনেন? না মামুনি, তবে শুনছি আপনি নাকি হেগো গেস্ট। কি হন আপনি হেগো? আমার বাবার নাম আলতাফ মির্জা। থেমে গেল লোকটা। তৎক্ষণাৎ পিছে তাকালো মেহেরিশের দিকে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে মেহেরিশের পানে শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞেস করে উঠল, আপনি আলাত্তবের মাইয়া? জি, আর আমার নাম মেহরিশ। চোখে পানি টলমল করছে লোকটার। ব্যাগগুলো ওখানেই রেখে সামনে এগিয়ে আসলো মেহেরিশের কাছে এসে ফের বলে উঠল, আলতাফের মাইয়া? আলতাফ দেশে আইছে? হেই কত বছর আগে দেখছিলাম পোলাডারে, ছোট ভাইয়ের মতো আসিল আমার। কত স্মৃতি আছে হের লাগে আমার। সেই যে গেল বিলেত, আর খবর নিল না আমাকে। বলেই চোখের কোণায় জমে থাকা পানিগুলো মুছতে শুরু করলেন তিনি। ধরণীতে সূর্য উদয় হয়েছে সেই কখন। বিছানায় শুয়ে আছে মেহেরিশ এলোমেলোভাবে। কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি মেয়েটি। প্রথমত সারা রাত সে রুমে লাইট জ্বালিয়ে রেখেছিল, তার উপর এমন জঙ্গলের মাঝে পরিবারকে ছাড়া একা। ভয়ে দু চোখের পাতা এক করতে পারেনি আর মেয়েটি। বারবার কারেন্ট যাওয়ার দরুন ফোনের ফ্ল্যাশ অন করে রেখেছিল সারা রাত, যার ফলে ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে পড়ে আছে সেটি। এখানে যে কারেন্ট আছে সেটাই যে অনেক ভীষণ খারাপ লাগছে তার। শরীর মন কোনোটাই যে সায় দিচ্ছে না তাকে। কি করবে সে? আচ্ছা, সে কি এখান থেকে পালিয়ে যাবে? কিন্তু যাবেটা কোথায়? সে তো এখানেরই কিছু চেনে না। আর এখানে চারপাশে তো গাছপালা ছাড়া আর কিছুই নেই। তবে পূর্বর অগোচরে পালিয়ে যাওয়া কি এতই সহজ? নিঃশ্বাস নিল বড় করে একটা। নিজেকে স্ট্রং করতে হবে আরও। হার সে মানবে না ভেবেই তৎক্ষণাৎ খাট থেকে লাফ দিয়ে উঠে বসলো। জানালার কাছে গিয়ে রুমের জানালাটা খুলে তাকালো বাইরে। না, দিনের আলোতে বাইরেটা তেমন ভয়ানক ঠেকছে না তার কাছে। বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখার তাগিদে দ্রুত ফ্রেশ হয়ে আসলো সে। অতঃপর দরজা খুলে বাইরে বের হলো রুম থেকে। এই বাড়িটা অনেকটাই সিম্পল, ওই যে পুরনো আমলের নর্মাল জমিদারি বাড়ির মতো। দুতলা বাড়িটির নিচতলায় এক সিরিয়ালে কতগুলো রুম, মাঝখানে সিঁড়ি, আবার উপরের সেম একই সিরিয়ালে কতগুলো রুম, যার সাথে মস্ত বড় এক বারান্দা আছে। সেই বারান্দায় হাই দাঁড়িয়ে মেহেরিশ নিচে তাকিয়ে চারপাশটা দেখছে। আশেপাশে শুধু গাছ আর গাছ। দু একটা গাছের নাম জানলেও বাকি গাছগুলোর নাম তার অজানা। বাড়ির নিচটা ভালো মতো দেখার জন্যই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে। নামতে নামতে হঠাৎ চোখ গেল প্রতিটা রুমের দরজাতে তালা ঝোলানো। তবে নিচের দিকে একটা রুমে অনেকগুলো তালা ঝোলানো কেন? কৌতূহল জাগলো মেহেরিশের মনে। এখন তো কেউ আসে না, আর না তো কেউ এখানে থাকে, তাহলে এই রুমটাতে এত তালা ঝোলানো কেন? পরক্ষণে মনে পড়লো উপরের একটা রুমেও সেম একই রকম তালা ঝোলানো, একসাথে অনেকগুলো। প্রশ্নরা মনে বিড়বিড় করছে। আর এমন সময় দেখতে পেল তার থেকে একটু সামনের রুমের দরজাটা খোলা। হয়তো সিরাজ চাচার রুম ওইটা। হ্যাঁ, কাল রাতে কথা বলার এক পর্যায়ে মেহেরিশ জানতে পেরেছে লোকটার নাম সিরাজ। তার থেকেই না হয় জেনে নিবে এই দুটো রুমে এত সিকিউরিটি লাগালো কেন। দরজার সামনে এসে দাঁড়ালো মেহেরিশ। তৎক্ষণাৎ চোখে পড়ল খাটের এক কোণায় বসে থাকা এক অর্ধবয়সী মহিলার দিকে, যে পান চিবোতে ব্যস্ত। আর সিরাজ মিয়া বসে আছে একটি চেয়ারে। ভেতরে আসবো আঙ্কেল? মেহেরিশকে দরজার সামনে দেখে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালেন সিরাজ মিয়া। অতঃপর মেহেরিশের উদ্দেশ্যে চেয়ার দেখিয়ে বসতে বললেন। নাকচ করে দেয় মেহেরিশ। বিনিময়ে তাকে ইশারাতে বসতে বলে সেখানে। সিরাজ মিয়া তার সহধর্মিণীকে দেখিয়ে মেহেরিশের উদ্দেশ্যে বলে ওঠে, তোমার চাচি মামুনি। সালাম দিল মেহেরিশ। অতঃপর কিছুটা ভাব আদান প্রদান করলো তাদের মধ্যে। কিন্তু মেহেরিশের মনে জমিয়ে রাখা প্রশ্নরা আর দমিয়ে রাখতে পারল না সে। কথা বলার এক পর্যায়ে বলে উঠল, আচ্ছা আঙ্কেল, সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম দুটো রুমের দরজার সামনে এতগুলো করে তালা ঝোলানো, এত সিকিউরিটি কেন? মেহেরিশের প্রশ্নের জবাবে সিরাজ মিয়া বলে উঠলেন, ও উপরে রুমটা তো ছোট স্যারের।
স্যার মাঝে মাঝে এখানে আহেন আর হের কাজের নানা জিনিসপত্র আসে দেখা স্যারও ওগুলো ভালো কইরা তালা মাইরা রাখতে কই সব সময়। আর নিচেরটা? মেহেরিসের কথাটি কানে যাওয়া মাত্রই সিরাজ মিয়া তার সহধর্মিনীর পানে একে অপরের সাথে আড়াআড়িভাবে কিছুক্ষণ চেয়ে রইলেন। অতঃপর কথা ঘুরানোর ন্যায় বলে উঠলেন, আহেন নাস্তা খাই, বেলা অনেকই হইছে, আহেন নাস্তা খাইয়া লন আগে। দেখেন আপনার চাচি আপনার লাইগা কি রান্না কইরা লইয়া আনছে। এমন সময় হঠাৎ বাড়ির গেটের সামনে গাড়ির হর্নের শব্দে হকচকালো সবাই। এখানে তো মানুষ আসা দেয়, সেখানে আবার কে এলো এই অবেলায়? সিরাজ মিয়া এক প্রকার দৌড়িয়ে চলে গেল রুমের বাইরে। তর জলদি গেটের সামনে গিয়ে গেট খুলে দিল সে। এদিকে কৌতূহলী মেহেরিসকে এসেছে দেখার জন্য সিরাজ মিয়ার পিছু পিছু গিয়ে গেটের সামনে এসে দাঁড়ালো। কয়েকজন লোক বাড়ির ভেতরে প্রবেশ করেছে, আর তাদের সবার সাথে ইলেকট্রিক জিনিসপত্র, যা দেখে বোঝাই যাচ্ছে এরা কোনো কিছু ঠিক করতে আসছে। কৌতূহলী মেহেরিস সিরাজ মিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, এরা কারা আঙ্কেল? ওনারা নাকি সৌর বিদ্যুৎ আর বাড়ির অন্যান্য সব জিনিসপত্র ঠিক করতে আইছে। সৌর স্যার নাকি হেগরে পাঠাইছে। অনেকক্ষণ যাবৎ বাজতে থাকা ভাইব্রেট ফোনটার শব্দে মেহেরিসের ঘুমের বেগতি ব্যাঘাত সৃষ্টি হলো। ঘুমের ঔষধ খাওয়া মেহেরিসের চোখ দিয়ে ভালো করে তাকাতে না পারলেও ঘুম পুরোপুরি ভেঙে গেছে সেই শব্দে। মেহেরিসের কাছে এখন পৃথিবীর সব থেকে বিরক্তিকর শব্দ মনে হচ্ছে তার ফোনের এই শব্দটাকে। ঘুমো ঘুমো চোখের শব্দের উৎস ধরে হাতড়িয়ে ফোনটা মুখের সামনে আনলো মেহেরিস। ততক্ষণে কল কেটে গেছে। মেহেরিস নাম্বারটা না দেখে ফোনটা আবারও ফেলে রেখে দিল সেখানে। কিন্তু হঠাৎই মেহেরিসের ষষ্ঠ ইন্দ্রিয় সচল হয়ে উঠল, যেমন নাকে কোনো বডি স্প্রে তীব্র ঘ্রাণের পেতেই ঘুমো ঘুমো দু চোখ তৎক্ষণাৎ পুরো দমে খুলে ফেলল মেহেরিস। ঘ্রাণটা তার পরিচিত, আগেও এমন ঘ্রাণের সম্মুখীন হয়েছে মেহেরিস, কিন্তু ঘ্রাণের সেই কাঙ্ক্ষিত মানুষটি এখানে আসবে কেন? বালিশটা খাটের ডেস্কের সাথে রেখে মাথা হেলান দিয়ে বসলো সে। তাকালো দরজার পানে। দরজাটা খোলা, জানালা খোলা থাকার দরুন তিরতির করে ঠান্ডা বাতাস আসছে সেটা থেকে। শরীর ম্যাচম্যাচে ভাবটাও কমেছে আগের থেকে, একটু ভালো লাগছে। ফোনটা ধরে সময় দেখে নিল, রাত 11টা বাজতে চলল। এত রাতে নিশ্চয়ই ওই দয়ামায়াহীন মানুষটা তার রুমে এই জঙ্গলের মাঝে আসতে যাবে না। ফোনটা দিয়ে কল লিস্ট চেক করতেই দেখতে পেল অনেকগুলো মিসড কল। বেশিরভাগ তার বাবা দিয়েছে আজ সারাদিন। তেমন কথা হয়নি দেখে বোধহয় চিন্তা করছিলেন তিনি, তাই বাবার নাম্বারেই আগে কল দিল মেহেরিস। বোকা মেহেরিস কি একবারও ভেবে দেখেছে এই অবেলায় গভীর জঙ্গলে ঝুম বৃষ্টিতে ডাক্তার এলোই বা কোথা থেকে? কেই বা নিয়ে আসলো তাকে? এর মাঝেই কেটে গেল আরও 7টা দিন। পূর্ব সেদিন রাতে চলে এসেছিল বাংলো বাড়ি থেকে। তখন রুমে গিয়ে ড্রাইভারকে ফোন করে আসতে বলেছিল সে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আর তার যেতে যেতে প্রায় সকাল হয়ে গিয়েছিল। আজ পূর্বর ইলেকশন, নিত্যদিনের চেয়ে আজ ব্যস্ততাটা যেন আকাশচুম্বী। ভীষণ ব্যস্ত সে। কাল রাতে সে মির্জা মঞ্জিলে এসেছিল উদ্দেশ্য বড়দের থেকে দোয়া নেয়া, তাই ঠিক করেছে আজ সকালের নাস্তা বাড়িতে করেই তারপর বাইরে যাবে। সেই উদ্দেশ্যেই নিচে নেমে এলো। আমান বসে আছে খাবার টেবিলে। রাহিমা বেগম আর আলেয়া বেগম আমানকে খাবার বেড়ে দিচ্ছে। প্রিন্স এখনও ওঠেনি ঘুম থেকে। পূর্ব এসে বসলো তার চেয়ারটিতে। পূর্বকে দেখা মাত্রই রাহিমা বেগম ছেলেকে আড়াল করে দ্রুত কিচেনে চলে গেল। পূর্ব চেয়ারে বসার পর নিজে থেকেই বলে উঠল, মা নাস্তা দাও। পূর্বর কথা শুনেও না শোনার মতো নিজের কাজ করতে থাকলেন রাহিমা বেগম। এতে পূর্ব আবার উচ্চ কণ্ঠে বলে উঠল, কি হলো, নাস্তা দিবে না? কখন থেকে বসে আছি। ছেলের উচ্চ শব্দ পাওয়া মাত্রই এবার রাহিমা বেগম আমানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমান ওকে বলে দাও, যে বয়সে মানুষ নিজের ছেলে মেয়ে নিয়ে খেলা করে সেই বয়সে এসে মায়ের কাছে নাস্তা না চাইতে। বিয়ে করেছ বউকে দূরে রেখে, আর যেন মায়ের কাছে নাস্তা না চায়। আমানের আর বলা লাগলো না কথাগুলো। পূর্ব সবই শুনতে পেল। তাকে শুনিয়েই তো ইনডাইরেক্টলি আমানকে উদ্দেশ্য করে বলেছেন কথাগুলো। এইসব কোন ধরনের বাচ্চা মামা? আজকে আমার বিশেষ একটা দিন, আর এই দিনে
আমি কোনো কাহিনী চাই না। কি শুরু করছে এসব? আমান, ওকে বলে দাও এখানে আমার কোনো কাহিনী করিনি। কাহিনী যে শুরু করেছে তাকে বলো শেষ করতে। বাড়ির বউকে বাড়িতে নিয়ে আসতে বলো। এরপর তার হাতে যত খুশি নাস্তা বেড়ে খাবে। আমান যেন এমন একটা সুযোগেরই অপেক্ষা করছিল। রাহিমা বেগমের সাথে তাল মিলিয়ে বলে তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ মামনি, তুমি ঠিকই বলেছ। জানো কাল রাতে আমি কি স্বপ্নে দেখেছি? দেখেছি দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আমাকে এসে বলতাছে, চাচ্চু চাচ্চু আমাদের চকলেট কিনে দাও। বাচ্চা কাচ্চা ছাড়া বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে, তাই না? এবার যেন তেতে গেল পূর্ব। এক রাশ বিরক্তি নিয়ে উঠে গেল চেয়ার থেকে ঘটাঘট, কদম ফেলে চলে গেল বাড়ির বাইরে। এদের এমন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা সহ্য হবে না, আর না জানি কখন রেগে গিয়ে কি বলে দেয়। তার থেকে ভালো এখানেই না থাকা। পূর্ব ক্লাবের সামনে যেন মানুষের ঢোল নেমেছে, আর সবাই তার শুভাকাঙ্ক্ষী। একটু আগে ঘোষণা করা হয়েছে বর্তমান এমপি সাবির শাহান পূর্ব। আজ যেন খুশিরা বাদ মানছে না ক্লাবের ছেলেপুলেদের। অনেকে তো খুশিতে বোম ফুটানো শুরু করে দিয়েছে। জায়গায় জায়গায় মিছিল বের হয়ে গেছে ইতিমধ্যে। আমানও চলে এসেছে তাদের সাথে যোগ দিতে। যত যাই হোক, ভাইয়ের এমন বিজয়ের দিনে বোধ বাধা বিপত্তি ভুলে সেটা উদযাপন করার এখন মূল উদ্দেশ্য। প্রিন্স তো সাথে করে ক্যামেরাও নিয়ে এসেছে। তাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখবে বলে। পূর্বর অফিস যেন আজ কোনো ফুলের বাগান থেকে কম নয়। সবাই তাদের নতুন এমপিকে স্বাগতম জানাতে ব্যস্ত। আজকের দিনটা যেন পূর্বর জীবনে পাতায় একটি স্মরণীয় দিন হয়েই গেঁথে রইবে। সমাজ সেবা করা যে তার ছোট্ট থেকেই রক্তে গাঁথা। মানুষদের কষ্ট সহ্য করতে পারে না সে। মানুষের জন্য সে নিজের জীবন দিতেও দুবার ভাবে না, তো খারাপদের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না পূর্ব। পরের দিন সকালবেলা বাংলো বাড়িতে। আজ মেহেরিসের 15 দিন পার হলো এই বাড়িতে। সেদিন জ্বর হওয়ার পরের দিন জানতে পারে যে পূর্ব সেদিন রাতে ডাক্তার নিয়ে এসেছিল। আর সেদিন যে সে ঠিক মানুষের উপস্থিতি টের করতে পেরেছিল, এটা তাহলে সত্যি। তবে মনে মনে অনেক প্রশ্ন জন্মালো মেহেরিসের। এতই যখন দরদ, তাহলে এখানে কেন রেখে গেল তাকে? অসুস্থ দেখেও তো রেখে চলে গেছে। সিরাজ মিয়া তো সে কত প্রশংসা পূর্বের জন্য। যাই হোক, সিরাজ মিয়া তো আর জানে না আলতাফ সাহেবের মেয়ে হওয়া ছাড়াও তার যে নতুন আরেকটা পরিচয় আছে। ছাদের উপর দাঁড়িয়ে মেহেরিস। বাড়ির ছাদটা তার খুব পছন্দ হয়েছে। আশেপাশে গাছের মধ্যে নানান ধরনের পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে ভালো লাগে মেহেরিসের। শূন্যতা ভাবটা কিছুটা কমে তার। মনে হয় আশেপাশে আরও অনেকেই আছে যারা ঠিক তার মতোই এই জঙ্গলে বন্দি। কিছু কিছু পাখিদের তার ফোনের ক্যামেরা দিয়ে ছবিও তুলে নেয় সে। ঠিক তখনই কৃষ্ণচূড়ার গাছের ডালে বসা একটি পাখির ছবি তুলতে যাবে। এমন সময় হঠাৎ বাড়ির গেটের সামনে হর্নের শব্দে ছাদের কিনারায় এসে দাঁড়ালো সে। এখানে আবার কে এলো? মনের মধ্যে এক ঝাঁক কৌতূহল নিয়ে ছাদের কিনারায় ঘেঁষে দাঁড়ালো। তবে গাছের পাতার জন্য স্পষ্ট দেখা গেল না কিছুই। এর মধ্যেই দেখতে পেল সিরাজ মিয়া এক প্রকার দৌড়িয়ে গেটের কাছে চলে গেল। হয়তো কেউ এসেছে। মাথাটা একটু নিচু করে গাছের পাতাগুলো 2 হাত দিয়ে সরিয়ে চেয়ে রইল সে। হঠাৎ চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যটা যেন তার ছোট্ট হৃৎপিণ্ডটা থামিয়ে দিল। আমান আর সাব্বির একটা বিধ্বস্ত লোককে ধরে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। লোকটার মাথাটা নিচু করে আছে, যার জন্য লোকটার চেহারা না দেখলো মেহেরিসের বুঝতে আর দেরি হলো না সাদা পাঞ্জাবি পরা এই লোকটাকে। কিন্তু সাদা পাঞ্জাবি পুরো রক্তাক্ত হয়ে আছে কেন? হঠাৎ এসব দেখা মাত্রই ছোট্ট বুকটা কামড়িয়ে উঠল তার। লোকটার বুকের পাশটায় বিধ্বস্ত লাগছে দেখতে, যেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মেহেরিসের ছোট্ট মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিল। চোখের সামনের ঘটনাগুলো সত্যতা যাচাই করতে 2 হাত দিয়ে 2 চোখ কচলিয়ে নিল সে। না, সে ঠিক দেখতে পারছে। আমানরা আরেকটু সামনে আসতে স্পষ্ট দেখতে পেল সেই দৃশ্য। 1 সেকেন্ড দেরি না করেই দৌড়ে নিচে নামার
উদ্দেশ্যে এক সিঁড়ি নামতেই দেখতে পেল সিঁড়ি দিয়ে আমান আর সাব্বির বিভস্ত্র অবস্থায় ধরে নিয়ে আসছে পূর্বকে হঠাৎ এমন বিধ্বস্ত অবস্থায় দেখে প্রচণ্ড ভরকালো মেহেরিশ। কিছু যে বলবে মুখে কথা আসছে না তার। স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। তাদের ঠিক পেছনেই দেখতে পেল ইউনিফর্ম পরা দুজন মধ্যম বয়স্ক লোক সাদা অ্যাপ্রন পরে আছে। সিরাজ মিয়া আগে দৌড়িয়ে এসে দোতলার ঠিক কোনার রুমটা চাবি দিয়ে এক এক করে তালা খুলে দিল সযত্নে। মেহেরিশ তো এখনও এখানে সেভাবে দাঁড়িয়ে। পূর্বকে রুমে ঢুকিয়ে খাটের উপর শুয়ে দিয়ে বের হয়ে আসলো আমান আর সাব্বির। তখন সেই দুজন ডাক্তার রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল, তাদের মুখ বরাবর। আমানের চোখে পানি, ছেলেটা কাঁদছে। সাব্বির তার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করছে। মেহেরিশের এবার যেন ধ্যান ছুটল, দ্রুত পায়ে এগিয়ে গেল আমানদের কাছে। আমান ভাইয়া, কি হয়েছে ওনার? মেহেরিশের কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরল আমান। মেহেরিশকে উদ্দেশ্য করে ভাঙা ভাঙা গলায় বলে উঠল, মেহরিস ভাইয়ের অবস্থা খুব খারাপ। শুধু এতটুকু কথা বলল আমান, বাকিটা আর বলতে পারলো না। চুপ হয়ে শুধু প্রহর গুনতে থাকলো কখন ডাক্তার বেরিয়ে আসবে আর তারা একটু নিশ্চিন্ত হতে পারবে। এই তো আজ সকালের ঘটনা। নিত্যদিনের মতোই পূর্ব আজ একটা মিটিং ছিল। কাল ব্যস্ততা কাটিয়ে উঠতেই খবর এলো আজ সকালে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেখানে নবনির্বাচিত সব এমপিদের একটা আসর করবে। সো কথা মতোই সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছিল পূর্ব। সব সময়ের মতোই সিম্পল গেট আপ, তার কালো রঙের মার্সিডিজটি নিয়ে রওনা দিয়েছিল সে। নিজের গাড়ি নিজে ড্রাইভ করে পূর্ব, তবে তার পেছনে সাব্বির তার গাড়ি নিয়ে পূর্বকে অনুসরণ করে তার পিছু পিছুই আসছিল। হঠাৎ সাব্বিরের একটা কল আসতে গাড়িটা এক সাইডে রেখে সে কল রিসিভ করে সে। পূর্ব আগের ন্যায় গাড়ি চালিয়ে অনেকটা সামনে এগিয়ে যায়। সাব্বিরের চোখ আড়ালে এমন সময় হঠাৎ পূর্বর গাড়ির সামনে একটা বৃদ্ধ লোক এসে পড়লে দ্রুত গাড়ি ব্রেক কষে সে। এভাবে খুব সচেতনভাবে গাড়ি ড্রাইভিং করে পূর্ব সবসময়। তবে আজ হয়তো বৃদ্ধ লোকটি না চাইতেও তার গাড়ির সামনে এসে পড়েছিল ভেবেই গাড়ি থামায় সে। নিচে নামতে যাবে এমন সময় কোথা থেকে যেন একটা ট্রাক এসে জোরে ধাক্কা মারে তার কালো রঙের মার্সিডিজটিকে। নির্দেশিত জায়গা থেকে কয়েক মিটার দূরে চলে যায় গাড়িতে। এমন সময় সাব্বির তার গাড়ি নিয়ে দ্রুত বেগে আসতে দেখে ট্রাকটি সেই স্থান থেকে ত্যাগ করে আগের বেগেই চলে যায় সেখান থেকে। সাব্বির ট্রাকটিকে অনুসরণ করা বাদ দিয়ে আগে নিজের গাড়ি থামিয়ে ছুটতে যায় পূর্বকে দেখার উদ্দেশ্যে। লোকগুলো হয়তো ধারণা করতে পারেনি পূর্বর গাড়ি সম্পর্কে। সাধারণ গাড়ি থেকে যে অনেকটা উপরে এই গাড়িটি, হয়তো আন্দাজ করতে পারেনি সেটা। তার জন্যই তো এত জোরে ধাক্কা মেরেও বেশি কিছু ক্ষতি করতে পারেনি গাড়িটির। তবে পূর্ব এতে গুরুতরভাবেই আঘাত পায়। গাড়ির স্টিয়ারিংয়ের সাথে লেগে মাথা পর্যন্ত আঘাত পায়, আর সামনের দিকের কাঁচগুলো ভেঙে কিছু কাঁচ তার বুকে বিঁধে যায়। এতে মারাত্মকভাবে বিপর্যস্ত হয় পূর্বর শরীর। সাব্বির এসব দেখা মাত্রই বিস্ময় কিংকর্তবিমূঢ় হয়ে পড়ে। কি করবে ভেবেই আমানকে ফোন লাগায় সে তৎক্ষণাৎ। ভাগ্যক্রমে আমানও তখন ঠিক সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। মিনিট কয়েক মধ্যে অ্যাক্সিডেন্টের স্থানে পৌঁছে যায় আমান। আর তখনই তারা মিলে সিদ্ধান্ত নেয় তাকে এখন এই শহর থেকে দূরে কিছুদিনের জন্য সবার এবং মিডিয়ার আড়ালে রাখাই ভালো। এটা যে একটা প্ল্যান করা অ্যাক্সিডেন্ট সেই সম্পর্কে শিওর তারা। এর জন্যই তাদের সে বাংলো বাড়িতে নিয়ে আসে তৎক্ষণাৎ। আসার সময় পূর্ব পার্সোনাল ডাক্তারকে সাথে করে নিয়ে আসে তারা। প্রায় 30 মিনিটের মাথায় বেরিয়ে আসে পূর্বর রুম থেকে দুজন ডাক্তার। আমানকে কিছুটা আশ্বস্ত করতেই তার কাঁধে হাত রেখে বলে বেশি টেনশন না করতে, কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তার ভাই। এটা শোনার পর আমার যেন আজ আকাশ ছোঁয়ার মতো খুশি। মেহেরিশও ঠিক এতক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল আমানের পাশেই, তবে আর কিছু জিনিস করেনি সে আমানকে।
তবে আর কিছু জিজ্ঞাসা করেনি সে আমানকে। বুঝতে পেরেছিল তার মনের অবস্থা, এর জন্যই আর প্রশ্ন করেনি সে। তবে চিন্তা তো তারও হচ্ছে ওই পাষণ্ড লোকটার জন্য। না চাইতো কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়েছিল তার চোখ থেকে। কেন পড়ছে হয়তো উত্তরটা তারও জানা নেই। তবে মনে মনে কতবার যে আল্লাহকে ডেকেছে সেটা তো কেবল সেই জানে। তাদের মধ্যে একজন ডাক্তার হঠাৎ আমানের পিছে পিছে থাকা মেহেরিশকে দেখে বলে ওঠে, আরে হো, তুমি এখনো এখানে? শরীর কেমন তোমার? আর জ্বর এসেছিল? দু পাশে মাথা নাড়ল মেহেরিশ। সেদিন অজ্ঞান থাকার দরুন ডাক্তারের চেহারা দেখতে পায়নি সে। তবে পূর্বর পার্সোনাল ডক্টর এসেছিল সেটা শুনেছিল। হয়তো এটাই সে ডাক্তার, না হলে তার জ্বরের খবর জানবে কি করে। তারপর সেই ডাক্তারটি নিজে নিজেই বলতে শুরু করলো, তোহার জামাইয়ের বেশি বেশি সেবা করো, কিন্তু তোমার হাজবেন্ডকে কিন্তু এখন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। কোথাও যেতে দিও না, কিছুদিন রেস্টে থাকতে বলো। তোমার হাজবেন্ড কিন্তু তোমার জ্বরের খবর শুনে পাগলের মতো ছুটে এসেছিল বৃষ্টির মধ্যেও আমাকে নিয়ে।